কিসের ভয়? অসুস্থ হবার পর আমার কাজ বন্ধ হয়ে গেছে। দিন দিন সংসারেও টান পড়ছে, কোনোদিন খাবারটুকুও আহ, আহ, তুমি থামো তো। এসব কথা এখন ভাবতে হবে না তোমাকে। তুমি আগে সুস্থ হও, এখন আর কথা বলো না। সুস্থ যে কবে হব কে জানে। কত ওষুধপত্র খাচ্ছি, কই কাজের তো কিছুই হচ্ছে না। হবে হবে, তুমি ঘুমাও বুঝলে। বলছি, কিছু কথা ছিল তোমার সঙ্গে। বলো বউ, কি বলবে বলো। বলছি, ঘরে কিন্তু চাল ডাল সব ফুরিয়ে এলো। ওদিকে রাজু স্কুলের ফিসটাও তো বকেয়া রয়েছে। সেদিন স্কুল থেকে নোটিশ না কি যেন পাঠিয়েছে। সবই তো বুঝলাম বউ, কিন্তু আমি কি করব বলো তো। দেখছই তো, 4 দিন ধরে কেমন এক নাগাড়ে বৃষ্টি হয়ে চলেছে। এর মধ্যে যে মাছ ধরতে বেরুবো সেও পারছি না। আর মাছ না ধরতে পারলে বাজারে বেচবো কি? দেখো না, অন্য কোনো কাজ করা যায় নাকি? আমরা হলাম জেলে মানুষ, মাছ ধরা ছাড়া আর কিছুই করতে পারি না বউ। তাহলে এখন কি করবে গো? দুদিন পর চাল ডাল সব শেষ হয়ে গেলে তো আমাদের না খেয়ে থাকতে হবে গো। আমরা দুটো তো না হয় না খেয়ে থাকলুম, কিন্তু মা আর রাজুকে কি খেতে দেবো গো? ও অতীশদা, বাড়ি আছো নাকি? কে? কেডা আমাকে ডাকে? আমি কুবের ভায়া। আরে কুবের যে, বাইরে দাঁড়িয়ে কেন? এসো এসো, ভেতরে এসো। কি ব্যাপার ভায়া, আজকে হঠাৎ আমার বাড়িতে আসলে? কিছু খবর আছে নাকি? খবর তো একটা আছে ভায়া, সেই জন্যই তো তোমার কাছে আসলাম। কি খবর ভায়া, কও দেখি। পাড়ার হরেনকে তো তুমি চেনোই। ওরা একদল আজকে রাতে পদ্মা নদীতে মাছ ধরতে যেতে চায়। তা আমারে বলল কি আমার সঙ্গে আরো কেউ যাবে নাকি। আমি তোমার কথা বললাম। ওরা বলল আমি যেন তোমারে জিজ্ঞাসা করি। হ্যাঁ, তাই জন্যই এলাম তোমার কাছে। এবার তুমি বলো দেখি ভায়া, যাবে কি আমাদের সাথে? আমি তো রাজি ভায়া, তা কখন যেতে হবে? সন্ধ্যার পরই বের হওয়ার কথা। আচ্ছা, তুমি তাহলে সন্ধ্যার পর আমার বাড়িতে এসো ভায়া, দুজন মিলেই বের হব, কেমন? হ্যাঁ, সেই ভালো হবে। তুমি তাহলে জাল নিয়ে রেডি থেকো, কেমন? আচ্ছা, তাহলে সেই কথাই রইলো ভায়া। আচ্ছা বেশ। হ্যাঁ গো, এই বর্ষার রাতের বেলা মাছ ধরতে যাবে? তাছাড়া আর কোনো পথ খোলা নেই গিন্নি, তুমি চিন্তা করো না। আমরা জেলে মানুষ, ছোটবেলা থেকেই নদীর সাথে আমাদের সম্পর্ক। কাজেই এই রাতে জলদেবী আমাদের কোনো ক্ষতি করবে না, দেখো। ও অতীশ ভাইয়া, বেরিয়ে এসো। ও গিন্নি ওঠো, কুবের এসেছে। আমায় এখনই বেরুতে হবে। তুমি দরজাখানা লাগিয়ে দাও বুঝলে, আমার আস্তে আস্তে সেই ভোর হয়ে যাবে। দেখে শুনে যাবে বুঝলে। একই বর্ষাকাল চলছে, তার উপর এমন ঘুটঘুটে অন্ধকার। কোথায় সাপ খোপ বসে থাকে কে জানে। 15 মিনিট পর অতীশরা যখন ঘাটে এলো, তখন সেখানে আগে থেকেই দুটো নৌকা অপেক্ষা করছিল ওদের জন্য। অতীশরা অতীশরা আর দেরি করলো না, ঝটপট উঠে পড়লো নৌকায়। নৌকা ছাড়লো সঙ্গে সঙ্গেই। বর্ষার ভারী বর্ষণে উত্তাল হয়েছে পদ্মা নদী। পদ্মার সেই ভরা যৌবনের মাঝেই মোচার খোলার মতো দুলছে অতীশদের নৌকা। পদ্মার একেবারে মাঝে এসে থামলো নৌকা। অতীশ জাল ফেললো নদীতে, কিন্তু দুর্ভাগ্যবশত প্রথমবার জালে কিছুই পেল না সে।
দ্বিতীয়বার জাল ফেলতেই জালে উঠলো একটা ইলিশ। হ্যারিকেনের নিভু নিভু আলোয় অতীশ দেখলো ওর জালে ধরা পড়েছে বেশ কয়েকটা মাছ, যাদের মধ্যে উঠেছে লেজ বড় একটা লাল পাঙ্গাস মাছ। ইতিমধ্যে আকাশে আবার কালো কালো মেঘ জড়ো হচ্ছে দেখে সে রাতে আর মাছ ধরল না ওরা। সকালেই ফিরে এলো বাড়িতে। এই মাছ নেবেন, মাছ, পদ্মার বড় বড় ইলিশ মাছ আছে। অতীশ, তোর জালে যত মাছ ধরা পড়েছে সবগুলো আমাকে দিয়ে দে। আচ্ছা কর্তা। হ্যাঁ গো, মাছ পেয়েছো কিছু? পেয়েছি মানে অনেকগুলো মাছ পেয়েছি। কই কই দেখি দেখি। এই নাও। এই টাকাগুলো কিসের টাকা রাজুর আব্বা? আজকের মাছ বিক্রি টাকা বউ। সব মাছ বিক্রি হয়ে গেছে? বউ, এই মাছটা বাজারে বেচবো না, ভাবছি একে উঠানে চাষ করব। হ্যাঁ হ্যাঁ, আমিও তাই ভাবছি বুঝলে। দেখো দেখো মাছটা কেমন লাল টুকটুকে। আমার মনে হয় এই মাছটার পেটে অনেক ডিম আছে বুঝলে। 2-3 দিনের মধ্যেই হয়তো ডিম ছাড়বে। আমারও তো এমনটাই মনে হচ্ছে গিন্নি। তাহলে আর বলছি কি, তুমি বরং আজকেই উঠোনে একটা ছোট পুকুর বানিয়ে ফেলো বুঝলে। আচ্ছা, আমি এক্ষুনি বানিয়ে দিচ্ছি। সেদিনই অতীশ উঠোনের মাঝে খানিকটা মাটি খুঁড়ে একটা ছোট্ট পুকুর বানিয়ে তাতে মাছটা ছেড়ে দিল। মাছটাও নতুন পুকুরে বেশ মনের আনন্দে সাঁতার কাটতে লাগলো। বিজয়া আর রাজু দুজনেই মাছটার বেশ ভালো করে দেখভাল করতে লাগলো। এর কিছুদিন পরের কথা। একদিন সকালে অতীশ ঘুম থেকে উঠে দেখলো উঠোনের সেই পুকুরে সেই লেজ বড় লাল পাঙ্গাস মাছটার সাথে পুকুরের পানিতে ঘুরে বেড়াচ্ছে অনেকগুলো লাল পাঙ্গাস মাছের ছানা। খুশিতে আটখানা হয়ে গেল অতীশ। বিজয়াও এই দৃশ্য দেখে বলল, দেখলে তো, ভালো কাজ করলে ওপরওয়ালাও তার সঙ্গে ভালো কিছুই করে। এরপর আর অতীশদের পরিবারে অভাব দেখা দেয়নি কখনো। অতীশকেও আর মাছ ধরতে যেতে হয়নি। সেই লেজ বড় পাঙ্গাস মাছের বাচ্চাগুলো ধীরে ধীরে বড় হয়ে আবার বাচ্চা দিতে লাগলো। অতীশও সেই মাছগুলো বাজারে বিক্রি করে ভালো টাকা পেত। তা দিয়েই ভালো মতো সংসার চলে যেত ওদের। বলি ও গিন্নি, এক গ্লাস জল দাও না গো। আমি যে আর উঠে যেতে পারছি না ঠান্ডায়, গোটা গা যে শীতে কাঁপছে। তাই বুঝি? আর আমার বুঝি খুব গরম করছে। দেখতে পাচ্ছ চাদর গায়ে দিয়ে বসে আছি, তা তো আমার শরীর থেকে ঠান্ডা যাচ্ছে না। শীত এত পড়েছে, বাপ রে বাপ। সত্যি গিন্নি, আমাদের এই উত্তর পাড়াতে শীতটা যেন একটু বেশি, কিন্তু এত শীত করছে কেন বলো তো? এই সমস্যাটা কি আজকের? আমরা তো কবে থেকে দেখে আসছি এই শীতকাল এলেই আমাদের এই উত্তর পাড়ায় প্রচন্ড ঠান্ডা পড়ে। আগে আমাদের কিছু মনে হতো না, কিন্তু যত দিন যাচ্ছে, যত বয়স হচ্ছে, ততই ঠান্ডাটা বেশি বেশি করে করছে। ঠিক বলেছ, কবে যে এই শীতের হাত থেকে মুক্তি পাবো? আরে শীতের হাত থেকে মুক্তি পেয়ে তুমি করবেটা কি? আবার তো সেই বিটকেল গরম এসে পড়লে ওই সারাক্ষণ বসে বসে শুধু ঘামতে হবে। সমস্যা সমস্যা, মাঝে মাঝে মনে হয় পৃথিবী থেকে বেরিয়ে গিয়ে চাঁদে গিয়ে থাকি, তবে যদি এই সমস্যা থেকে একটু মুক্তি পাই। কোথাও গিয়ে সমস্যা থেকে মুক্তি পাবে না। একটা কাজ করলে হয়, ওই শীতকাল এলে উত্তর পাড়া ছেড়ে দক্ষিণ পাড়ায় কারো বাড়িতে বসবাস করতে হবে, তবে যদি সুরাহা হয়। কিন্তু এই যুগে কে তার বাড়িতে থাকতে দেবে বলো দেখি? যদি আমরা সময় থাকতে দক্ষিণ পাড়াতে নিজেদের একটা ঘর তৈরি করে চলে আসতাম, তাহলে এই বুড়ো বয়সে এতটা ভোগান্তি হতো না। এখন আর সেসব ভেবে লাভ নেই। এখন এই বসে বসে শীতে কাঁপা ছাড়া আর কোনো উপায় নেই। ঠিকই বলেছো, ঠিকই বলেছো। যাই হোক, তুমি আমাকে কি জল খাওয়াবে না? জল সব বরফ হয়ে গেছে,
শীতের রাতে জল খেতে হবে না আর। ওর তুমি বসে থাকো, আমি নিজে নিয়েই জল খেয়ে আসি। ওরে বাবা রে, মরে গেলাম রে! গিন্নি আমাকে বাঁচাও, আমার গায়ের উপর জল উঠে পড়ে গেছে। ওরে বাবা, কি শীত করছে গো গিন্নি! আরে, এক গ্লাস জল নিতে গিয়ে তুমি গোটা জলের বালতিটাতেই উল্টে পড়ে আছো। কি সর্বনাশ! এই শীতের সময় তুমি পাগল হয়ে গেলে কেন এই রকম? গিন্নি, ইচ্ছে করে করিনি। এখন তুমি জ্ঞান না দিয়ে আমাকে টেনে তোলো এখান থেকে। আমার হাত পাগুলো যে ঠান্ডা হয়ে জমে যাচ্ছে, খুব শীত করছে আমার, তাড়াতাড়ি তোলো। যাই বলো গিন্নি, আমাদের বাড়িটা এমন জায়গায় আছে, না শীত আর না গরম। ছোটবেলাকার কথা আজকে খুব মনে পড়ছে। ছোটবেলার কথা মনে পড়ছে কেন এই শীতের সময়? ছোটবেলায় তোমরা কি করতে? কি করতাম না সেটা বলো। হ্যাঁ, পিকনিক করতাম, ঘুড়ি ওড়াতাম, মাঠ থেকে ধান উঠলে সেখানে খেলা করতাম, ধানের শীষ কুড়িয়ে বিক্রি করে বেড়াতাম। বাবা, তোমার বাবা এসব তোমাকে করতে দিত? আহা গিন্নি, আমার বাবাকে তো তুমি চেনো। উনি কিরকম ছিলেন বলে তোমার মনে হয়? না গো, এটা মিথ্যা বলবো না। তোমার বাবার মতন ভালো মনের মানুষ এখনকার যুগে পাওয়া দুষ্কর। তবে আমাকে কারোর সঙ্গে মিশতে কোনোদিন বারণ করতেন না, তাই জন্য তো ছোটবেলার স্মৃতিগুলো এখনো মনে পড়ে। আমার বন্ধু বান্ধবদের মধ্যে আমি ছিলাম এক প্রকার মোড়ল, আমি যা বলতাম তাই হতো। আচ্ছা, তোমরা খেজুর গাছ থেকে কোনোদিনও খেজুর রস চুরি করেছিলে? আরে হ্যাঁ হ্যাঁ, সে আর বলতে। এই তো উত্তর পাড়ায় আমাদের নাসির কাকার খেজুর গাছ থেকে কত রস চুরি করে খেয়েছি। আর আমাদের উত্তর পাড়ার শীতটা একটু বেশি, আমরা রাতের বেলায় খেজুর রস চুরি করব বলে গায়ে লেপ কম্বল দিয়ে বসে থাকতাম। ধরা পড়েছিলে একবারও? একবার পড়েছিলাম, বাবার কাছে মার খেয়েছিলাম, কিন্তু বাবা লুকিয়ে লুকিয়ে বলেছিল আমার জন্য মাঝে মাঝে নিয়ে আসিস। সত্যি, শ্বশুর মশাই ছিলেন একজন মানুষ। তবে এখন আর পিকনিক হয় না বলে খুব খারাপ লাগে। মাঝে মাঝে তুমি উদ্যোগ নিয়ে পিকনিক করতে পারো তো, নাকি? না গো গিন্নি, দু একবারই বাদ দিয়ে গ্রামের লোকেরা সেরকম আর নেই। সকলের মনে হিংসা ঢুকে গেছে। সকলকে তুমি নিয়ে আনন্দ করতে যাবে সেটি হবে না। এ ওকে দেখতে পারে না, ও তাকে পছন্দ করে না, এসব করেই চলছে, আর ভবিষ্যতেও এটা চলবে। ঠিকই বলেছ। কিছু কিছু মানুষের মনে অনেক পাপ ঢুকে গেছে। তাদের জন্য শীত, গ্রীষ্ম, বর্ষা কোনোটাকেই উপভোগ করতে পারে না আর কেউই। সবাই মিলে আনন্দ করে একটা ঋতুকে কাটাবো, সেই উপায় আর নেই। বাদ দাও গিন্নি। ওগো, তুমি এখানে বসে আছো আর আমি তোমাকে পুরো বাড়ি খুঁজে বেড়াচ্ছি। তা কেন গিন্নি, আমাকে হঠাৎ খুঁজে বেড়াচ্ছ কেন? বেলা তো কম হলো না, সেই সকালবেলা না খেয়ে বেরিয়েছো, মুখে এক ফোঁটা জল দাওনি। এবার এসো, এসে দুটো খেয়ে যাও। খেয়ে যাব, কিন্তু রান্না করেছো? সকালেই তো বললে ঘরে নাকি কোনো বাজার সদাই নেই, কিন্তু এখন আবার বলছো ভাত খেয়ে যেতে। হ্যাঁ, তাই তো বলছি। তবে ঘরে অল্প কিছু চাল কোণে পড়েছিল, সেগুলোই রান্না করেছি। এবার তুমি এসে খেয়ে যাও তো দেখি। আচ্ছা চলো চলো, আমারও যে খুব খিদে পেয়েছে। এই লালু, তুই এখানে বসে বসে ঘাস খা, আমি গিয়ে কটা ভাত খেয়ে আসি। তারপর বিকেলের দিকে তোকে মাঠে চড়াতে নিয়ে যাব। জানিসই তো, তোকে আমি ওই মাঠের ঘাস ছাড়া আর কিছুই খাওয়াতে পারবো না, কারণ আমার সংসারই যে চলে না। সেখানে আমি আবার তোকে কিভাবে খাওয়াবো বলতো? ওই ঘাসই যে তোর একমাত্র সম্বল, ওই ঘাস খাইয়েই তোকে আমি বাঁচিয়ে রাখবো। হয়েছে হয়েছে, গরুর সাথে এত কথা বলতে হবে না। এবার একটু জলদি করে এসে খেয়ে যাও, হাঁড়ি পাতিলগুলো মাজতে হবে তো। আচ্ছা চলো গিন্নি, দুটো খেয়ে আসি।
আরে ও গিন্নি, এ তো অল্প কয়েকটা ভাত আর সাথে একটা কাঁচা মরিচ আর পেঁয়াজ ছাড়া তো আর কিছুই দেখছি না। না না, এগুলো আমার গলা দিয়ে নামবে না। আমি এই ভাত খেতে পারবো না, তুমি খেয়ে নাও। আমি এখন খাবো না। তোমার খাওয়া শেষ হলেই আমি খাওয়া শুরু করব। এবার তুমি এই পেঁয়াজ আর মরিচ দিয়ে কোনো মতে ভাত কটা খেয়ে নাও তো। আরে এ কি, হাঁড়িতে তো একটা ভাতও নেই গিন্নি, তুমি আমাকে মিথ্যে বলছো তাই না? তুমি না খেয়ে সব ভাত আমাকে খাইয়ে দিতে চেয়েছো। না না, এই ভাত আমি আর খাবো না। তুমি না খেয়ে থাকবে আর আমি খেয়ে থাকবো, এটা তো আর হতে পারে না। আমাকে নিয়ে তুমি অত ভেবো না গো। ঘরে যে চাল ডাল বলতে কিছুই নেই। এদিকে আজ কতদিন ধরে তোমার কাজ কামও তো সব বন্ধ। এভাবে কি আর সংসার চলে বলো? ঘরের কোণে যে কটা চাল পেয়েছিলাম সে কটা চালের ভাত রান্না করেছি। এবার তুমি খেয়ে নাও। আমাকে নিয়ে তুমি ভেবো না। আমি অন্য একটা ব্যবস্থা করে নিব। না গিন্নি না, তুমি এই ভাত কাঁচা মরিচ আর পেঁয়াজ দিয়ে খেয়ে নাও, আমি বাজারে গিয়ে খেয়ে নেব। বাজারে গিয়ে খেয়ে নেবে মানে কি? তুমি বাজারেই বা কেন যাবে শুনি? তোমার পকেটে তো কোনো টাকা কড়ি নেই, তাহলে বাজারে গিয়ে করবেটা কি শুনি? আমি বাজারে গিয়ে লালুকে বিক্রি করে দেব। এখন তো আমার জমিতে কোনো কাজ কাম নেই যে লালুকে দিয়ে লাঙল চাষ করাবো। এভাবে লালুকে না খাইয়ে আবার বসিয়েও রাখতে পারবো না। তাই আমি আজই লালুকে বাজারে নিয়ে বিক্রি করে দেব। এরপরে যে টাকাটা পাবো তাই দিয়ে কোনো একটা ব্যবসা বাণিজ্য শুরু করব। তাই বলে তোমার প্রিয় গরু লালুকে বিক্রি করে দেবে? ওগো, না না, আমার মন যে একেবারেই সায় দিচ্ছে না। তোমার মন সায় না দিলেও আমার মন যে সায় দিচ্ছে। পেটে যদি দানা পানি না পড়ে তাহলে ওই গরু রেখে লাভ কি বলো? সে ঠিক আছে, তুমি যেটা ভালো মনে করো তাই করো। এতে আমি তোমাকে বাধা দেব না। গিন্নি, আমি তাহলে বাজারে গিয়ে এখনই লালুকে বিক্রি করে আসি। আর শোনো, তোমার কোনো কিছুর প্রয়োজন হলে আমাকে বলো, আমি আসবার সময় তোমার জন্য নিয়ে আসবো। না না, আমার জন্য কিছুই আনতে হবে না। গরু বিক্রি করে যাতে তুমি সুস্থ সবল মতো বাড়ি ফিরে আসতে পারো সেটাই কামনা করি। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে এবার বাজারে গেলাম। আরে ও গোপাল, তোমার লালুকে নিয়ে হঠাৎ কোথায় যাচ্ছ? নতুন কোনো জমি নাগলের কাজ পেয়েছো নাকি? কিন্তু আমার জানা মতে তো গ্রামে কোনো কৃষি জমির কাজ নেই। আগে হ্যাঁ মোড়ল মশাই, গ্রামে কোনো কাজ নেই বলেই তো লালুকে বাজারে বিক্রি করতে যাচ্ছি। অভাবের সংসারে আমরা নিজেরাই এক মুঠো ভাত পেট ভরে খেতে পারি না, সেখানে এই গরুটাকে না খাইয়ে লাভ কি বলুন? তার যে ক টাকায় বিক্রি করে দিতে পারলেই বাঁচি। হ্যাঁ তাই করো, গরিব মানুষ, ঠিকঠাক মতো নিজেরাই তো খেতে পারো না, সেখানে আবার একটা গরুকে খাওয়ানো তো আর চারটিখানি কথা না। যাও যাও, জলদি করে যাও, বেশি দেরি করে ফেললে ভালো দামে গরুটা বিক্রি করতে পারবে না। আগে হ্যাঁ ঠিক আছে মোড়ল মশাই, এবার তাহলে আমি যাই, পরে দেখা হবে। আরে এই গরুর দাম কত? দেখি তো বেশ সে মোটা সোটাই মনে হচ্ছে। আগে মশাই, এই গরুর দাম চাচ্ছি আমি 50,000 টাকা। কি, 50,000 টাকা? না না, এই গরুর দাম আমি 40,000 টাকা দেব। যদি 40,000 টাকায় গরু দাও তাহলে এই গরু আমি কিনবো। আচ্ছা ঠিক আছে মশাই, আপনি তাহলে 40,000 টাকাই দিন, আমি 40,000 টাকায় গরুটা বিক্রি করব। ভালো থাকিস লালু, আজ অভাবের সংসারের কারণে তোকে বিক্রি করতে বাধ্য হলাম। তুই শুধু একটা গরু ছিলিস না, তুই আমাদের পরিবারের একটা সন্তানের মতো ছিলিস।
আরে এ কেমন বাজার রে বাবা, বাজারে একটা খাবারের হোটেলও নেই দেখছি। সেই কতক্ষণ ধরে খাবারের হোটেল খুঁজেই চলেছি, কিন্তু আশেপাশে তো কোনো খাবারের হোটেলই দেখতে পাচ্ছি না। না বাবা, গরুর হাটের হোটেলে বুঝি আমার আর খাওয়া হবে না। গরুর হাটে খাবারের হোটেল খুঁজতে খুঁজতে আমি কখন যে অসুস্থ হয়ে যাই কে জানে। এর চেয়ে আমি বরং বাজার সদাই নিয়ে বাড়ি চলে যাই। বাড়িতে গিয়ে গিন্নির হাতে রান্না খাবো। আজকে একটু ভালো মন্দ বাজার করে নিয়ে যাব, এরপরে পেট ভরে খাবো। আরে ওগো, তোমার আবার কি হলো? কি এত চিন্তা করছো খেতে বসে? খাওয়ার সময় জানো না চিন্তা করতে নেই? আরে গিন্নি, আর বলো না, গরুটা তো বিক্রি করে দিলাম। এখন এই টাকাগুলো কি করব সেটাই তো বুঝতে পারছি না। কি আর করবে, এই টাকাগুলো দিয়ে তুমি একটা ব্যবসা দিবে। দেখবে একবার তুমি এই ব্যবসায় সফল হয়ে গেলে আমাদের সংসারে আর কোনো অভাব থাকবে না। কিন্তু গিন্নি, কিসের ব্যবসা করব সেটাই তো খুঁজে পাচ্ছি না। কেন গো, তুমি না বললে আজ গরুর হাটে নাকি তুমি খাবারের একটা হোটেল কোথাও খুঁজে পাওনি? হ্যাঁ, তা তোমাকে এসেই বলেছি। তাহলে আজ থেকে তুমি ওই গরুর হাটে একটা খাবারের হোটেল খুলে ফেলো। দেখবে অনেক মানুষ গরু কিনতে এসে তোমার হোটেলে পেট ভরে খেয়ে যাবে। আরে বাহ গিন্নি, তুমি তো খুব ভালো একটা ব্যবসার কথা বললে। আমি কাল থেকেই গরুর হাটে একটা ভাতের হোটেল খুলে ফেলবো। তবে একটা কথা গিন্নি, তুমি কিন্তু আমাকে রান্নাটা ভালো মতো শিখিয়ে দেবে। হ্যাঁ, ও সব নিয়ে তুমি একদম চিন্তা করো না, তুমি শুধু হোটেলটা খুলে ফেলো। বাকি যা যা কাজ করা লাগে সব আমি তোমাকে শিখিয়ে দেব। আরে আসুন আসুন, খেয়ে যান খেয়ে যান, গরম গরম টাটকা ভাত খেয়ে যান। মাছ মাংস ভর্তা ডিম সবই আছে, আসুন আসুন। এই তোরা কে কোথায় আছিস? কাস্টমাররা যে যা খেতে চায় তাকে তাই খেতে দে। আগে ঠিক আছে মালিক। এই ভাত আছে ভাত আছে ভাত আছে, খেয়ে যান, গরম গরম ভাত আছে, আসুন আসুন, গরম গরম ভাত খেয়ে যান। আরে বাহ, গরুর হাটে ভাতের হোটেলে প্রথম দিন দেখছি অনেক মানুষেরা খেতে আসছে। এভাবে চলতে থাকলে তো আমরা খুব দ্রুত ব্যবসায় লাভ করতে পারবো। তা আর বলতে হয় গিন্নি, এসবই তোমার বুদ্ধি বলে কথা। দেখো গিন্নি দেখো, তোমার কথা মতো গরুর হাটে ভাতের হোটেল খোলার প্রথম দিনই কত লোকেরা খেতে এসছে। কি, তোমাকে বলেছিলাম না, এই গরুর হাটে যেহেতু কোনো ভাতের হোটেল নেই, সেহেতু তুমি যদি একটা হোটেল দাও তাহলে অনেক চলবে। এখন দেখো আমার কথা একেবারে সত্যি হলো। তা আর বলতে হয় নাকি গিন্নি, এখন থেকে দেখবে আমাদের সংসারে আর কোনো অভাব থাকবে না। আমরা এভাবে ভাতের হোটেল থেকে অনেক টাকা ইনকাম করতে পারবো বলো। আর তুমি চাইলে আরো কয়েকটা গরুও কিনতে পারবে। সেটা আবার বলতে হয় নাকি? এবার তুমিও একটু আমার হোটেলে খেয়ে যাও, এই গরুর হাটে। আমার হোটেল ছাড়া কিন্তু আর কোনো হোটেল পাবে না। যদি এখন না খাও তাহলে কিন্তু পরেও না খেয়ে থাকতে হবে। এই কথা শুনে গোপালের বউ হেঁটে হেঁটে গোপালের দোকানে গিয়ে বসলো। গোপালের কর্মচারী এসে গোপালের বউকে খাবার খেতে দিল। এদিকে গোপাল দাঁড়িয়ে দাঁড়িয়ে আরো লোককে হোটেলে খাবারের জন্য ডাকতে লাগলো। তার ডাক শুনে কয়েকজন গরু ছাগল নিয়ে চলে যাবে, আবার কয়েকজন গরু ছাগল রেখে খাবার খেতে তার হোটেলে আসবে। ঠিক আছে, আমি এক্ষুনি মাখনের বউকে খবর পাঠাচ্ছি। এর একটা বিহিত আমি করেই ছাড়বো। এগিয়ে আছিস, এদিকে আয় তো। কি ব্যাপার মোড়ল মশাই, আমার ইন্দু মা আর ননি দিদি
দিদিকে এভাবে ডেকে এনেছো কেন? ডেকেছি ওদের সাহসের কথা শুনে। ওরা নাকি কাউকে তোয়াক্কা করে না। আপনি ঠিক কি বলছেন মোড়ল মশাই? আমি তো এর কিছুই বুঝতে পারছি না। সব বুঝতে পারবে এক্ষুনি। আমার সাথে পাঙ্গা নেওয়া বুঝবে এবার জ্বালা তোমাদের। তোমাদের দোকানে গিয়ে ভালো কথা বলাতে তুমি নাকি বিশুকে অপমান করে দিয়েছো, আর বলেছো নাকি আমাদের পুরুষদের কাউকেই নাকি তোয়াক্কা করো না তুমি। হ্যাঁ, এটা তুমি কেমন কথা বললে মোড়ল মশাই? আমার হিন্দু মা কখনো এমন করে কথা বলতেই পারে না। কি হয়েছে এখানে? দেখো না জেঠিমা, এই বিশু আমার দোকানে গিয়ে আমার মোড়ল কাকার কাছে আমার নামে নালিশ নিয়ে এসেছে। কি দোকান চালাতে পারবে না? একদম মিথ্যে কথা বলছে মোড়ল মশাই। আমি দোকানে গিয়ে কিচ্ছু বলিনি। আমি শুধু ওদের হালচাল জিজ্ঞেস করেছিলাম, আর তাতেই আমাকে এত কথা শুনিয়ে দিল। মিথ্যে আমরা বলছি না, মিথ্যে বলছে বিশু কাকা। আমার বাবা মারা গেছে, মা সংসারের করেছে আপনারাই বলুন। হ্যাঁ, উনি তো ঠিক কথাই বলেছে। মেয়ে মানুষ হয়েছে বলে কি দোকান চালাতে পারবে না নাকি? আর তাছাড়া বিশু কেমন সেটা আমরা সকলেই ভালো করে জানি। কিরে বিশু, কথা কি সত্য? মানে আর মানে মানে করতে হবে না। তোকে এবারে ভালো মতো শাস্তি না দিলে হবে না। আমার ভুল হয়ে গেছে মোড়ল মশাই, আমাকে ক্ষমা করে দিন। তোর শাস্তি হলো ওই দোকানে তুই কর্মচারী হিসেবে কাজ করবি আজকে থেকে। মেয়ে মানুষের কাজকে তুই তুচ্ছ তাচ্ছিল্য করিস, এর শাস্তি হলো মেয়ে মানুষের দোকানই তোকে কাজ করতে হবে। এটা বিশুর জন্য আরো ভালোই হয়েছে। এমনিতেও তো কোনো কাজ করে না ও। এখন যদি এখানে থেকে সংসারটা চালাতে পারে। তা কিসের দোকান দিয়েছে তোর মা, ননি? আমি ভেওয়াই ডালের ভেওয়াই ডালের বড়া? বাবা বাবা, আমার খুব পছন্দের খাবার। মালতী আমায় আগেই বলে রেখেছে, সেই জন্যই তো আমি দিয়েছি। হচ্ছে এখন যাও সকলে। আর হ্যাঁ, আর ননি, কাল থেকে রোজ আমাদের বাড়িতে ভেওয়াই ডালের বড়া দিয়ে যাবে। কালকে তো বাড়িতে একটা নিমন্ত্রণের আয়োজন আছে। আমার অনেক ভেওয়াই ডালের বড়া লাগবে। কালকে বেশি করে বড়া নিয়ে আসবি ননি। আমরা এখন আসি তাহলে। তুই দাঁড়িয়ে আছিস কেন রে বিশু? চল আমাদের সাথে দোকানের কাজ করবি গিয়ে, চল। বিশু দাদার ননিকে সে কোন মোড়ল মশাইয়ের বাড়িতে পাঠালাম, এখন এলো না তো সে। ও চলে আসবে এখন, তুই এত চিন্তা করিস নে। কি ব্যাপার বৌমা, তোমাদের ভেওয়াই ডালের বড়ার ব্যবসা কেমন চলছে? খুব ভালো চলছে দাদা, আপনি সাহায্য না করলে। সবই বিধাতার ইচ্ছে। মা, ও মা, আমরা সব বড়া মোড়ল দাদুর বাড়িতে দিয়ে এসেছি, আর উনি আমাদের টাকাও দিয়েছেন। এই নাও বৌমা তোমাদের টাকা। এই টাকাটা আপনি রাখুন দাদা। আমার আসলে ভুল হয়ে গেছে। আমাকে তোমরা সবাই ক্ষমা করে দাও। পুরুষ হয়ে আমি কিচ্ছু করতে পারিনি, তাই বৌমা নারী হয়ে যখন ব্যবসা দাঁড় করিয়েছে সেটা দেখে আমার ঈর্ষা হয়েছিল। তুই যে তোর ভুল বুঝতে পেরেছিস সেটাই অনেক। অবশ্যই। ননি, সবাইকে ভেওয়াই ডালের বড়া দে মা। এখন সবাই বসে ভেওয়াই ডালের বড়া খাই, চলো। আহা, বিমলা বৌমার বাড়ি থেকে কি সুন্দর গন্ধ আসছে। গন্ধে তো মনে হচ্ছে চিংড়ি মাছ রান্না হচ্ছে। কতদিন যে চিংড়ি মাছের পাতলা ঝোল খাই না। যাবো নাকি একটু বৌমার কাছে গিয়ে চেয়ে দেখি দেয় কিনা। যা, ও বৌমা, বৌমা, কোথায় গেলি রে?
তুই একটু বাইরে আয় দেখিনি। কে? রাঙা বুড়ি তুমি? বলো দেখি, সকাল সকাল আমার বাড়িতে কি মনে করে? বড্ড খিদে পেয়েছে রে বৌমা, ঘরে চাল ডাল নেই, কয়টা খেতে দিবি? আমি কি করে খেতে দেব? আমার ঘরেও তো চাল ডাল সব শেষ। এমন কিপটে বুড়ি আমি বাবার জন্মে দেখিনি। নিজের কাছে অঢেল টাকা থাকতে পরের বাড়ি যেয়ে খেয়ে বেড়ায়। কি মিথ্যুক! রান্নাঘরের থেকে চিংড়ি মাছের ঘ্রাণ বের হচ্ছে, আর ও বলে নাকি ঘরে কিছু নেই। আজকাল তোমার ছেলে তেমন রোজগার করতে পারছে না তো, ব্যবসায় খুব লোকসান হচ্ছে গো। আমরাও একটু খারাপ পরিবেশে আছি। তাহলে আর কি রে মা, অনেক আশা নিয়ে এসেছিলাম যে তোর বাড়িতে এক মুঠো ভাত খাবো, তা তো আর হলো না। আমি তাহলে আসি রে। আজ আমি চলে যাচ্ছি ঠিকই, কিন্তু এর ঝাল আমি ঠিক বের করে ছাড়বো, এই বলে দিলাম। কত শখ আমার বাড়িতে ভাত খাবে, চিংড়ি মাছের গন্ধ পেয়ে সুরসুর করে চলে এসেছে। তুমি ভাবলে কি আর কি করে আমি তোমাকে খেতে দেব, তাই না? নিতাই, পুকুরটা তো অনেক দিন ফাঁকা পড়ে আছে, কোনো মাছ দেওয়া হয় না। ভাবছি আজকে পুকুরে কিছু মাছের পোনা ছাড়বো। হ্যাঁ হুজুর, সে তো অনেক ভালো কথা। আমিও পুকুরে মাছ ছাড়বার কথা আপনাকে বলবো বলবো ভাবছিলাম, কিন্তু ঠিক বলা হয়ে ওঠেনি আর কি। মানে কেন কেন বলিসনি কেন? আরে তোকে তো রেখেইছি এসব কাজ বাজ দেখাশোনা করবার জন্য। এসব কাজ তুই ছাড়া কে করবে? জি মোড়ল মশাই, আমার একটু ভুল হয়েছে বটে। তবে চলুন আজ দেখা যাক কি মাছ দেওয়া যায় পুকুরে। এরপর থেকে আর কোনো ভুল হবে না, আমি পুকুরে মাছের যত্ন নেব। হ্যাঁ হ্যাঁ, চল চল। হ্যাঁ তাহলে চলো যাই, নতুন বাজারে গণেশের কাছে সব থেকে ভালো মাছ পাওয়া যায়। আচ্ছা ঠিক আছে, তাহলে সেখানেই যাই, চল। আরে মোড়ল মশাই যে, আসুন আসুন আসুন, কতদিন পর আপনার পায়ের ধুলো আমার দোকানে পড়লো। তা কি মনে করে আসলেন মোড়ল মশাই? আরে তেমন কোনো ব্যাপার নয়, বাড়ির সামনে যেই বড় পুকুরটাতে মাছ ছাড়া লাগবে। তা কি মাছ ছাড়া যায় বলো তো? আজ আমার কাছে না এই গলদা চিংড়ি মাছের খুব ভালো ভালো পোনা আছে, নিয়ে যান। 3 মাসের মধ্যে অনেক বড় বড় মাছ পাবেন। বলিস কি রে তুই? একেবারে 3 মাসে মাছ বড় হয়ে যাবে নাকি? হ্যাঁ হ্যাঁ, তা নয় তো আর বলছি কি, এই মাছ নিয়মিত খাবার দিলে, একটু যত্ন নিলেই খুব ভালো ফলন দেয়। হ্যাঁ, তাহলে আমার ওই পুকুরে কটা চিংড়ি লাগবে সব হিসেব নিকেশ করে কালকে সকালে এসে নিজ হাতে করে চিংড়ি পানিতে ছেড়ে দিয়ে যাবি, কেমন? আচ্ছা আচ্ছা ঠিক আছে মোড়ল মশাই, তাই হবে তাই হবে। ঠিক আছে, হ্যাঁ আমি এখন আসি তবে। আচ্ছা বাবু, আমি তো বুঝলাম না, আপনি কালকে কেন মাছ ছাড়তে বললেন? ওর কাছে কত মাছ ছিল, আজকে মাছগুলো নিয়ে আসলেই তো পারতেন। আরে পাগল, ও মাছগুলো সেই 7 সকালে নিয়ে এসেছে। ওর মধ্যে অনেক ছোট ছোট মাছগুলো মরে গেছে। ওই মাছগুলো পুকুরের মধ্যে ছাড়লে অনেক মাছ মারা যেত। বাহ বাবু, আপনার মাথায় অনেক বুদ্ধি দেখছি। কালকে সকালে হ্যাচারি থেকে একদম টাটকা টাটকা তাজা তাজা মাছ এনে পুকুরে ছেড়ে দিয়ে যাবে, তাই তো? বুঝতে পেরেছিস দেখছি তাহলে। হ্যাঁ হ্যাঁ, বুঝেছি বাবু বুঝেছি, আপনার মাথায় ভারী বুদ্ধি। হ্যাঁ, এসব কাজ যদি আমাকে করা লাগে তাহলে তোকে দিয়ে কি হবে বেটা? আমরা কাটে ঢেকি কোথাকার। সে কি বাবু, আমরা কাঠ দিয়ে আবার ঢেকি হয় নাকি? হয় না বলি তো তোকে বললাম আমরা কাটে ঢেকি। আরে আমরা কাটে ঢেকি মানে হলো অপদার্থ। তুই একটা অপদার্থ। হ্যাঁ,
হ্যাঁ নয় হ্যাঁ। এখন চল, তাড়াতাড়ি গ্রামের ভেতরে চল, একটু গ্রাম পরিদর্শনে বের হতে হবে। কিরে গণেশ, চলে এসেছিস? হ্যাঁ মোড়ল মশাই, হ্যাঁ আপনি বলেছেন আর আমি আসবো না তা কখনো হয় নাকি? আর শুধু আসিনি, সাথে করে ভালো মানের বেচে বেচে এই ভালো দেখে চিংড়ির পোনা নিয়ে এসেছি। এই দেখুন দেখুন। তা ভালো ভালো, বেশ। ছাড় ছাড়, পোনা মাছগুলো সব পুকুরে ছেড়ে দে। হ্যাঁ হ্যাঁ, ছাড়ছি ছাড়ছি মোড়ল মশাই। আগে আগে হয়ে গেছে মোড়ল মশাই। তা তোর কত টাকা হয়েছে বা আমাকে বল তো শুনি। হ্যাঁ, আপনি আমাদের মোড়ল মশাই, আপনার কাছে কি বেশি রাখা যায় নাকি? ওই 1000-2 টাকা দিলেই হবে। এই নে এই নে তোর টাকা। আচ্ছা মোড়ল মশাই, আমি এবার আসি তাহলে। আমি কয়েকদিন পর পর এসে পুকুরের হালচাল দেখে যাব। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, আয় এবার। আরে আরে, তুই গণেশ না? তা তুই ওদিকে কোথায় গিয়েছিলি? হ্যাঁ হ্যাঁ, গেছিলাম মোড়লের পুকুরে চিংড়ি মাছের পোনা ছাড়তে। ও আচ্ছা আচ্ছা, তা ছেড়েছিস নাকি পোনা? হ্যাঁ হ্যাঁ, ছেড়েছি গো ছেড়েছি। হ্যাঁ হ্যাঁ, পেয়েছি পেয়েছি, একটা ফন্দি পেয়েছি। এবার আমি আমার বদলা নেব। ওই বিমলাকে এবার তো আমি ফাঁসিয়েই ছাড়বো। দেখি দেখি বাক্সতে কয়টা টাকা পাই কিনা। অনেক দিন পেরিয়ে গেল, এখন জমিদারের পুকুরের মাছগুলো বেশ বড় বড় হয়ে গেছে। এই সুযোগ বিমলাকে জব্দ করা। এই তো পেয়েছি পেয়েছি, কাপড়ের পুঁটুলিটার মধ্যেই তো অনেকগুলো টাকা থাকার কথা। এখানেই তো রেখেছিলাম। এই তো, এই তো, কত টাকা! এই দিয়েই আমার কাজ হয়ে যাবে। যাই যাই, এবার বাজারে চলে যাই। এই গণেশ, তোর কাছে কি ভালো চিংড়ি মাছ আছে? হ্যাঁ হ্যাঁ, আছে আছে। এই দেখো কত বড় বড় চিংড়ি মাছ। আরে তাই তো তাই তো, কত বড় বড় নধর নধর চিংড়ি মাছ। দে ভাই দে, আমাকে বড় বড় দেখে 5-6টা চিংড়ি মাছ দিয়ে দে তো দেখি। এই নাও এই নাও। হ্যাঁ, এই তোমার 115 টাকা হয়েছে, কিন্তু তুমি 100 টাকা দিলেই হবে। তোমার কাছে কোনো লাভ করব না। এই নে, এই নে। এই তো বিমলার বাড়ির সামনে চলে এসেছি। এখন দেখাতে হবে আমার আসল খেল। ওরে বাবা রে, মরে গেলাম রে! কে আছিস? বাঁচা রে! ওরে মারে, মরে গেলাম রে! ওরে বাবা রে! কি গো বুড়িমা, তুমি আর পড়ার জায়গা পেলে না? সে কথা আর বলিস না রে মা, বুড়ি হয়েছি তো, এখন শরীরে আর আগের মতো জোর নেই। দে দেখি চিংড়ি মাছগুলো কুড়িয়ে আমার হাতে দে। সে কি গো বুড়িমা, এত বড় বড় চিংড়ি তুমি কোথায় পেলে? আচ্ছা ঠিক আছে, শোন, আমি এ কথা এখনো পর্যন্ত কাউকে বলিনি। মোড়ল মশাইয়ের পুকুর থেকে চিংড়িগুলো ধরে নিয়ে আসলাম। ওই পুকুরের মাছ
তিনি গরিব দুঃখীদের বিলিয়ে দেবে। তুই যা, চট করে গিয়ে ফট করে কয়েকটা মাছ ধরে নিয়ে আয়। আর শোন, এই কথা কিন্তু কাউকে বলিস না। 5 কান হলে রাতারাতি মাছ সব ফুরিয়ে যাবে। বলো কি গো বুড়িমা, তুমি কি সত্যি বলছো নাকি ঢপের চপ খাওয়াচ্ছ? সে কি, আমি কেন তোকে ঢপের চপ খাওয়াবো? আর আমি যদি ঢপ দেব, তাহলে আমার হাতে এই চিংড়ি কোথা থেকে এলো? এই চিংড়ি কিনে খাওয়ার কি সামর্থ্য আমার আছে? আরে, আমি তো মজা করছিলাম। আমি এক্ষুনি যাচ্ছি চিংড়ি ধরতে। তুমি যাও, বাড়ি যাও। এই তো তো গিলেছে। যাই যাই, এখন আমি ওর পিছু পিছু গিয়ে তামাশা দেখি। কিন্তু এই মাছগুলো নিয়ে তো যাওয়া যাবে না। মাছগুলোকে কি করি? ওই তো পাশে ঝোপের মধ্যে রেখে কচু পাতা দিয়ে ঢেকে দিই, তাহলে আর কারো নজরে বাঁধবে না। দাঁড়া না দাঁড়া, মশাইকে শুধু একটা বার আসতে দে, তারপরে তুই বুঝবি কত ধানে কত চাল। আমাকে চিংড়ি খেতে দিলি না, না? এখন আমি তোকে মজা দেখাবো। এই কে রে? কার এত বড় সাহস? দিনে দুপুরে আমার পুকুর থেকে মাছ চুরি করছিস? এই রে, মোড়ল মশাই এমন চেতে গেলেন কেন? তার মানে নির্ঘাত ওই বুড়িটা আমাকে ফাঁসিয়েছে। আজ মনে হয় আমার আর রক্ষে নেই। দাঁড়া না দাঁড়া, এবার মজা টের পাবি। এই মহিলা, তোমার এত বড় সাহস, তুমি কিনা ভর দুপুরে আমার পুকুর থেকে মাছ চুরি করছো? বিশ্বাস করুন মোড়ল মশাই, ওই রাঙা বুড়ি আমাকে বলেছে আপনি নাকি গরিব মানুষের জন্য এই পুকুর উন্মুক্ত করে দিয়েছেন। তাই তো যে যেভাবে পারছে সে নাকি মাছ ধরে নিয়ে যাচ্ছে। চুরি করতে এসে ধরা পড়ে এখন আমাকে উল্টো পাল্টা বলছো? আমাকে বোকা পেয়েছো নাকি? বিশ্বাস করুন মোড়ল মশাই, আমি ওই কথা শুনে এসেছি। তা না হলে কেউ এই ভর দুপুরে পরের পুকুর থেকে মাছ ধরে? তাও তো কথা ঠিক। আচ্ছা যাও যাও, যে কটা মাছ পেয়েছো সে কটা মাছ নিয়ে বাড়ি চলে যাও। আর এরপর থেকে কারোর কথার সত্যতা যাচাই না করে এই ধরনের কাজে লিপ্ত হবে না, ঠিক আছে? সত্যি মোড়ল মশাই, আপনি মহান, আপনার কোনো তুলনা নেই। আমি আসি। এই রে, কেসটা কি হয়ে গেল? আমি ভাবলাম কি, আর এটা হলো কি? যাই বাবা, এখান থেকে কেটে পড়ি। ওকে আরেকদিন জব্দ করা যাবে। মোড়ল আমাকে এখানে দেখলে আর আস্ত রাখবে না। হায় 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 রে, এ আমার কি সর্বনাশ হয়ে গেল! ওই বিমলাকে জব্দ করতে গিয়ে শেষে কিনা আমি জব্দ হয়ে গেলাম। এই জন্যই তো লোকে বলে, পরের জন্য গর্ত করলে সেই গর্তে নিজেকেই পড়তে হয়। বুড়িমা, ও বুড়িমা, বাড়িতে আসো। কি রে লিলি, তুই এই সকাল সকাল আমার বাড়িতে? মা পাঠালো তোমার থেকে সবজি নিতে। ও আচ্ছা, চল আমার সাথে। তোমাকে ধন্যবাদ বুড়িমা, আমি এখন আসি বুড়িমা। আচ্ছা, সাবধানে যাস। অনেক তো বেলা হয়ে গেল, রান্না করার জন্যে কিছু কাঠ আনা দরকার। যাই জঙ্গলে গিয়ে কিছু কাঠ নিয়ে আসি।
না, আজ কোথাও সে কোনো শুকনো কাঠ দেখতে পাচ্ছি না। যাই আর একটু ভেতরে গিয়ে দেখি তো কাঠ পাই কিনা। পানি, পানি, আমাকে কেউ একটু পানি দেবে? এ কি, সাধু যে পানির জন্যে ছটফট করছে, কিন্তু এই জঙ্গলে পানি পাবো কোথায়? আর পানি ছাড়া তো এই সাধুকে বাঁচাতেও পারবো না। না, এই দিকটায় তো পানি দেখছি না। যাই ওই দিকটায় গিয়ে দেখি। এই তো পেয়েছি পুকুর, কিন্তু কিসে করে পানি নেব? ওই তো ছোপের আড়ালে মনে হচ্ছে কলসের মতো কিছু একটা দেখা যাচ্ছে। এই নিন সাধু বাবা, পানি নিন। বাঁচলাম। কে তুমি মা? আমি এই জঙ্গলের পাশেই থাকি। তোমার বাড়িতে কে কে আছে? আমার আপন বলতে কেউ নেই। এই জঙ্গলে এসেছিলাম কাঠ কুড়াতে। তোমাকে অনেক ধন্যবাদ মা। আচ্ছা বাবা, এখন আমি আসি। ওই তো কাঠ পড়ে আছে। যাই, কাঠগুলো নিয়ে বাড়িতে যাই। এই যা, আমার সবজির বাগানটা যে শেষ করে দিল রে। এই হুস হুস, হাট হাট হাট, যা এখান থেকে যা। হায় রে খোদা, এ কি সর্বনাশ করে দিল গরুটা। একটু যে বাড়ি থেকে বেরোয়েছি, অমনি শয়তান গরুটা এসে আমার সবজির বাগানটা নষ্ট করে দিল। বাহিরে যে পরিমাণে বৃষ্টি হচ্ছে, তাতে মনে হয় কাল আর কাঠ আনতে যেতে পারবো না। কি যে করব, কাঠ না আনতে পারলে তো কাল রান্নাও করতে পারবো না নে। দেখা যাক, ওপরওয়ালা যা করবে ভালোর জন্যেই করবে। হায় খোদা, এ কি করলে? আমার যে সব শেষ করে দিয়ে গেলে। এখন আমি কি নিয়ে থাকবো? এমন করে কেঁদো না বুড়িমা। সাধু বাবা, আপনি? হ্যাঁ, আমি। তুমি আমার জীবন বাঁচিয়েছিলে। আজ আমি তোমার একটা উপকার করতে এসেছি। কি উপকার করবেন? আমার যে সব শেষ হয়ে গেছে। এই নাও বুড়িমা, এই বীজটা তোমার সবজির বাগানে রোপণ করে দিও। দেখবে সোনার বেগুন ফলবে। সোনার বেগুন? হ্যাঁ, সোনার বেগুন। প্রতিদিন একটা করে বেগুন হবে। তা তুমি বিক্রি করলে অনেক টাকা পাবে। কিন্তু সোনার বেগুন হলে তো এই গাছ সরে চুরি করে নিয়ে যাবে। চিন্তার কিছুই নেই। এই গাছের বেগুন তুমি ছাড়া কেউ তুলতে পারবে না।
যাক, সাধু বাবার কথা মতো তো বীজটা রোপণ করলাম, দেখা যাক কি হয়। তাই গাছটা তো অনেক বড় হয়েছে, দেখি কি এ বেগুন ধরেছে কিনা। দাদা, আমার এই বেগুনটা বিক্রি করব। বেগুন কি আমি কিনি নাকি? এই বেগুন সেই বেগুন না, এই হলো সোনার বেগুন। সোনার বেগুন? দেখি দেখি। এ তো দেখছি সত্যি সোনা। হ্যাঁ, এইটা সোনার বেগুন। দাও, এবার আমায় টাকা দাও। যাই আজ বড় দেখে একটা মাছ কিনে নিয়ে বাড়িতে যাই, অনেকদিন মাছ দিয়ে ভাত খাওয়া হয়নি। কি বুড়ি, কি মাছ দেবো? হ্যাঁ, তোমার দোকানের সব থেকে বড় মাছটা দাও। ও বুড়িমা, কি করছো গো? এই তো সবজির গাছ লাগাচ্ছি। তা আজও বুঝি তোর মা সবজি নিতে পাঠিয়েছে? হ্যাঁ বুড়িমা, আজ যে বাবা মা বাজার করে নাই। ও আচ্ছা, দাঁড়া দিচ্ছি। যাই আজও এই সোনার বেগুনটা বিক্রি করে আসি। বুড়িমা, ও বুড়িমা, আমায় কিছু সবজি দেবে গো? তো নিয়ে যা। তা বলছে কি বুড়িমা, তুমি এই অল্প দিনে এমন করে বড়লোক হলে কি করে গো? এই সব আমার সোনার বেগুনের গুণ। সোনার বেগুন? হ্যাঁ, সোনার বেগুন। এই দেখ, এইটা হলো সোনার বেগুন, আর এটা প্রতিদিন একটা করে হয়, আর আমি তা বিক্রি করে আমার সংসার চালাই। সোনার বেগুন? আহ, এই সোনার বেগুন যদি আমি চুরি করে নিয়ে যেতে পারি তাহলে তো খেললাম হতে। এই নেই তোর সবজি। আর তোর বর কি এখন কোনো কাজ কাম করে না নাকি? নাকি শুধু চুরি করে এখনো? সে চুরি কবে ছেড়ে দিছে, এখন তো ভালো কাজ করছে। ওগো শোনো, একটা কথা আছে। হ্যাঁ বলো। বলছি আমার জন্য একটা চুরি করতে পারবে? আর এটাই হলো তোমার শেষ চুরি। এটা করলে সারা জীবনে কোনো চুরি করা লাগবে না। কি বলছো কি? এটা কোনো ব্যাপার হলো? তুমি কোনো চিন্তা করো না বউ, আজ রাতে ওই বুড়ির বেগুন গাছ আমরা চুরি করে আনবো।
বুড়ি যা বলেছিল তা তো সত্যি। দেখো দেখো, বেগুন গাছটা কেমন উজ্জ্বল হয়ে আছে। ছাদের আলো পড়ায় যেন বেগুনটা চকচক করছে। হ্যাঁ, তুমি ঠিকই বলেছ। এখন থেকে এই বেগুন গাছ আমাদের হয়ে যাবে। ও বউ, বাঁচাও বাঁচাও, আমাকে মেরে ফেললো। বউ বাঁচাও, ওরে বাবারে। ওরে বাবারে, মরে গেলাম রে, মরে গেলাম। কেউ বাঁচাও। এ কি সীমা, তোরা আমার বেগুন গাছ চুরি করতে এসেছিস? বুড়িমা, আমাদের ক্ষমা করে দাও, আমাদের ভুল হয়ে গেছে। হ্যাঁ বুড়িমা, আমাদের ক্ষমা করে দাও। আমি আর কোনোদিন চুরি করব না। মনে থাকবে তো, আর কোনোদিন চুরি করবি না। এই তোমাকে কথা দিলাম। বেগুন গাছ, ওদের তুমি ছেড়ে দাও। বুড়ির কথায় বেগুন গাছ তাদের ছেড়ে দেয়, আর তারা সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। এরপর থেকে বুড়ির বেগুন গাছ কেউ চুরি করবার সাহস পায়নি, আর বুড়ি বেগুন বিক্রি করে গরিব দুঃখীদের মাঝে সাহায্য করতে শুরু করে। লজ্জা করেন, ঘরের বৌমা হয়ে কোনো কাজ করো না। যেমন আমার ছেলে তেমন তার বউ। কেন, কি করেছি যে এমন করে কথা শোনাচ্ছেন আপনি? কি করেছো? সকালবেলা উঠে ঘরটা ঝাঁট দেবে কে শুনি? কেন, ঘরে কি আর কেউ নেই নাকি? ঘরের অন্য কাজগুলো তো আমি করছি, দেখতে পাচ্ছেন না নাকি? অত কথা তোমার আমি শুনতে চাই না। যেটা বলেছি চুপচাপ সেটাই করবে, না হলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। কেন, কি করবে তুমি? তুই আর বেশি কথা বলিস না আমাকে। কুলাঙ্গার ছেলে কোথাকার, কাজ বাজের কোনো ধান্দা নেই, বসে বসে খাস, আবার কথা বলতে তো লজ্জা করে না? লজ্জা কিসে শুনি? আর কাজ বাজ করি না তোমাকে কে বলেছে? তুমি কি ভাবো তোমার শুধু একটা ছেলের ভরসায় সংসার চলে নাকি? আমার একটা ছেলে সংসার চালায়, আর তোরা শুধু বসে বসে খাস। শুনে রাখ, এখন থেকে আর এইভাবে সংসার চলবে না। আর লতা, তুমি কাজ করে খাওয়ার অভ্যেস করো। বসে বসে খাওয়ার দিন গেছে, এই কথাটা যেন তোমাদের মনে থাকে। আমি তো জানতাম এই বাড়িতে একজন রোজগার করে আর বাকি সবাই বসে বসেই খায়। কেন, কি হয়েছে বলো তো বৌমা? চোখের মাথা খেয়েছেন নাকি? সারা দিন আমি খেটে মরছি, আর আপনার সাধের বৌমা লতা পায়ের ওপরে পা তুলে সবাইকে আদেশ করে বেড়াচ্ছে। এইভাবে চললে আমরা বাড়ি ছেড়ে চলে যাব। আরে না না না, তা কেন? তোমরা কি কখনো বাড়ি ছেড়ে যেতে পারো? আমাদের যদি এই বাড়িতে রাখতে চান তাহলে একটা কাজ আপনাকে করতে হবে। কি কাজ গো? তুমি যা বলবে আমি তাই করব। দেখুন, আপনার ছেলে গোপালের রোজগার যথেষ্ট কম, সেই জন্যই তো সেই সংসারে আমাদের ঘাড়ে চেপে খায়, সঙ্গে আবার বউকে নিয়ে। আবার কিছু বলতে গেলেই বড় বড় বাতিলা দেয়। আমরা এখন থেকে আর এসব সহ্য করব না। তাহলে তুমি আমাকে কি করতে বলো? পরিষ্কার কথা, ওদেরকে তাড়িয়ে দিন। ওদেরকে বলুন নিজের ব্যবস্থা নিজেই করতে, তখন বুঝবে কত ধানে কত চাল। 10 টাকা রোজগার করতে গেলে যে কতটা পরিশ্রম করতে হয় তখন বুঝবে। ফকটিয়ায় খেয়ে খেয়ে না ওদের অভ্যেস হয়ে গেছে। ঠিক আছে ঠিক আছে, আমি কালকেই ওদেরকে তাড়িয়ে দেব। তাহলেই শান্তি ফিরে আসবে বাড়িতে। আর এমনিতেও ওদেরকে আমার আর সহ্য হয় না। ওদের বোঝা বইতে বইতেই তো আমাদের অবস্থা একেবারে খারাপ হয়ে যাচ্ছে। আমি কালকেই এর একটা বিহিত করছি, দাঁড়াও। যদি ওদেরকে ঝেঁটার বাড়ি মেরে তাড়াতে না পারি তো আমার নাম নয়। মাঝে মাঝে আমার মনে হয় গোপালকে জন্ম দিয়েই আমি ভুল করেছি। অমন করে বলবেন না। সকাল সকাল এরকম কথা বলতে মা হয়ে আপনার লজ্জা করে না? লজ্জা তো তোমাদের করা উচিত। সারা দিন রাত এই বাড়িতে বসে বসে খাচ্ছ, নিজেদের মুরদ নেই কাজ করার। তোমাদের ফকটিয়া খেতে লজ্জা করে না? কি হলো, আজ আবার সকাল সকাল শুরু করলে কেন মা?
শোন, এই বাড়িতে তারাই থাকবে যারা রোজগার করতে পারে। কেন এতদিন আমি রোজগার করে আনিনি? এতদিন সংসার চালাইনি আমি? ওসব কথা পুরনো হয়ে গেছে, এখনকার কথা বল তুই। ভাই যখন রোজগার করতো না তখন আমি ভাইকে খাওয়ানোর আগে কিছু বলেছি? আমি কি বলেছি সে কেন রোজগার করে না? এখন তোর ভাই তোর থেকে অনেক বেশি রোজগার করে, বুঝেছিস? তাহলে আমি কি করতে পারি বলো? তুই তোর বউকে নিয়ে এই বাড়ি থেকে বেরিয়ে যা, কোনোদিনও এখানে আর মুখ দেখাতে আসবি না। কুলাঙ্গার কথাকারের। আপনি ভুল করছেন মা, একদিন এর জন্য আপনাকে আফসোস করতে হবে। কি করতে হবে আর কি করতে হবে না সেটা আমি বুঝবো। আপনি আমাদেরকে তাড়িয়ে দিচ্ছেন, কিন্তু আমরা কোথায় গিয়ে থাকবো? চুপ করো তো লতা, বয়স বাড়লে লোকের অনেক রকমের বাতিক হয়। চলে এসো, আমরা আমাদের মতো ঠিকই কিছু জোগাড় করে নিতে পারবো। রোজ রোজ এই বাড়িতে অপমান আর সহ্য হয় না। শুনলাম নাকি আজকে দাদা বৌদিকে ঘর থেকে তাড়িয়ে দিয়েছে মা। তা সে কি আর এমনি এমনি তাড়িয়ে দিল? কি ঘটেছে? একজন এই সংসারে পয়সা রোজগার করবে আর আরেকজন শুধু বসে বসে খাবে তার পরিবার নিয়ে, সেটা তো আর হয় না। সেটা কি মা এতদিন পরে বুঝতে পারলো? আরে বুঝতে কি আর পারি এত সহজে? তাহলে কি করে এমন অসম্ভবটা সম্ভব হলো? হয়েছে কারণ আমি তোমার মায়ের কানে আসল কথাগুলো তুলেছি বলে। বেশ করেছো, কতদিন আর ওদেরকে বসিয়ে বসিয়ে খাওয়াবো আমি? আরেকবার ভেবে দেখো, লজ্জাও করে না ওদের? কোনো রোজগারের মুরদ নেই, শুধু আমার ঘাড়ে চেপে অন্ন ধ্বংস করা। আবার বলছিল যে তোমাকে নাকি খাইয়ে পরিয়ে বড় করেছে। আমাকে খাইয়েছে বলে কি মাথা কিনে নিয়েছে নাকি? খাইয়েছে তো বেশ করেছে, এখন যাক, নিজের রাস্তা নিজেরা করে নিক। আমিও সেটাই বলে দিয়েছি, নিজেদের রাস্তা নিজেদের করে নিতে। আপদ বিদেয় হয়েছে, ভালোই হয়েছে। এই আনন্দে কিন্তু ভালো রান্না করে একদিন খাওয়া দাওয়া হবে। সে কাল কি হতে পারে? তুমি তাহলে কালকে ভালো করে বাজার করে এনো। হ্যাঁ, আমি কালকে বিশেষ বিশেষ বাজার করে আনবো। এত রাত হয়ে গেল, তবুও আমরা একটা থাকার জায়গা পেলাম না। কি ভরসায় যে তুমি বাড়ি ছেড়ে বেরোলে? দেখো, একটা কথা বলি তোমাকে, সারা জীবন রাস্তায় কাটাতে পারবো, তবু অপমানের ভাত খেতে পারবো না। যে বাড়িতে মা ভাই রোজ অপমান করে সে বাড়িতে থাকতে পারবো না আমি তোমাকে নিয়ে। আরে একটু মানিয়ে গুছিয়ে নিলেই তো হতো। দেখো, একটা কথা বলি, মানিয়ে নেওয়ার একটা সীমা থাকে। রোজ এইভাবে অপমান আর সহ্য হলো না আমার। আর আমি নিজের অপমান সহ্য করতে পারি, কিন্তু তোমার অপমান আমি কিছুতেই সহ্য করতে পারবো না। কিন্তু এখন আমরা থাকবো কোথায়, খাবো কি, এটা তো ভাবো। এই যে সামনে জঙ্গলের মধ্যে ভাঙা বাড়িটা, এর মধ্যেই আমরা এখন থাকবো। পরিষ্কার করে নয় থাকার জায়গাটা হয়ে গেল, কিন্তু খাবে কি? সেটার ব্যবস্থা হয়ে যাবে। কি ব্যবস্থা করবে শুনি? কালকে সকালে ভাবনা চিন্তা করে কিছু একটা নতুন ব্যবস্থা বার করব। এমন ব্যবস্থা বার করব যে এই গ্রামে হবে সেটা নতুন। তাহলে তো সেটা খুব ভালোই হবে। ওরা আমাদের তাড়িয়ে দিয়ে ভালোই করেছে। ওরা যদি আমাদের না তাড়িয়ে দিও তাহলে আমাদের জীবনে উন্নতির মুখ আমরা দেখতে পেতাম না। এবার আমার মনে হচ্ছে আমাদের উন্নতি হবে খুব তাড়াতাড়ি। চলো আজকে রাতের মতো আশ্রয় নেওয়া যাক। হ্যাঁ চলো। হ্যাঁ গো, কিছু ভাবলে কিভাবে দিন চলবে? আজকে দিনটা যেভাবে চালিয়ে নাও, কালকে থেকে একটা বুদ্ধি মাথায় এসেছে। কি বুদ্ধি শুনি? এই গ্রামে খাবার দোকান অনেক আছে, কিন্তু মাংসের নুডলস কেউ বিক্রি করে না। আসলে গ্রাম্য জায়গা তো, এদিকে নুডলস খাবার চল নেই, কিন্তু মানুষকে একবার খাওয়াতে পারলে সকলেরই খুব ভালো লাগবে। আর নতুন জিনিস চলবেও ভালো, অন্য কেউ সহজে এটাকে নকল করতে পারবে না, কারণ জিনিসটা সম্বন্ধে কারোর কোনো অভিজ্ঞতা নেই। এই তো খুবই ভালো বুদ্ধি, কিন্তু ব্যবসা করার এত টাকা আমাদের কাছে কোথায়? আমার অন্য একটা বন্ধু আছে, তার থেকে আমি কিছু টাকা জোগাড় করব, আর একটা ঠেলা গাড়ি জোগাড় করব। রান্না কিন্তু তোমাকে করতে হবে, আমি অবশ্য তোমাকে দেখিয়ে দেব। ঠিক আছে, এ তো খুবই ভালো বুদ্ধি। আমার মনে হয় সবারই খুব পছন্দ হবে।
সবার পছন্দ হতে তো করেই ছাড়বো। আজকে আমি এমন ব্যবস্থা করব ওই খগেনের, যাতে তোমাদের পায়ে পড়ে ওকে ক্ষমা চাইতে হয়। আর শুধু তাই নয়, আমি বাবার সাথেও কথা বলবো। বাবা তো এমন করবার লোক নয়, নিশ্চয়ই বাবার কানে কেউ বিষ ঢেলেছে। আমি বাবাকে বলে বুঝিয়ে ওর শাস্তির ব্যবস্থা করব। ধন্যবাদ ভাই পলাশ, এই বিপদের দিনে যদি তুমি পাশে না থাকতে তাহলে যে আমাদের কি হতো কে জানে। এই বিপদের দিনে তুমি যদি পাশে না থাকতে তাহলে হয়তো আমাদের এই শেষ ভরসাটাও ছেড়ে দিতে হতো। তোমাদের মতো উদ্যোগীদের পাশে থাকবো না তো কাদের পাশে থাকবো বলো তো? তোমরা একদম চিন্তা করো না, আমি ব্যবস্থা করছি। এই শয়তান খগেন, বাড়ি থেকে বের হ। কি হয়েছে পলাশ দাদাবাবু, মানে আপনি এত রেগে মেগে এসেছেন কেন? তুই এক্ষুনি এই গ্রাম থেকে চলে যাবি। তুই যদি এই গ্রাম থেকে না যাস তাহলে কিন্তু তোর বাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দেব। কি হয়েছে বাবু, আপনি এত রেগে গিয়েছেন কেন আমার উপর? মানে তুমি গোপাল কাকার দোকানে গিয়ে বলে এসেছো যে তারা যদি দোকান না তুলে দেয় তাহলে তুমি তার ব্যবস্থা নেবে, আমার বাবার সাহায্যে নেবে। তাহলে জেনে রাখো, আমি এসেছি সেটা তোমাকে পরিষ্কার বলে দিতে যে তোমরা কিছুই করতে পারবে না। উল্টে আমার বাবার ব্যাপারটা তো আমি দেখে নেব, কিন্তু তোমাকে আমি এই ঘর থেকে তাড়াবো, আর গ্রাম থেকে তাড়াবো। ছোট বাবু, আপনার পায়ে পড়ি, আমাকে আপনি বাঁচান। আমার সাথে এমন করবেন না, আমার খুব বড় ভুল হয়ে গেছে। আর করবো না এমনটা কখনো। ছাড়তে পারি, তবে একটা শর্তে। কি শর্ত বাবু? শর্ত হচ্ছে যে কালকে সকালে আমাদের বাড়িতে আসতে হবে তোমাকে। সেখানেই বাবার সামনে তোমাকে নিজের মুখে সব কথা স্বীকার করতে হবে, তবেই তোমার মুক্তি হবে। ঠিক আছে বাবু, আপনি যাই বলবে তাই হবে। বলে ফেলো খগেন, বাবার সামনে সব স্বীকারোক্তি বলে ফেলো। কি হয়েছে, সকাল সকাল তুমি আমার বাড়িতে এসেছো কেন? তোমার কি বলবার আছে খগেন? বাবু, আপনার পায়ে পড়ছি, আমি খুব বড় অপরাধ করেছি। কি অপরাধ? বাবু, আমি লোভের বশে গোপালদের উপরে হিংসে করে, মানে আপনাকে চুগলি করেছি। আমি মিথ্যে কথা বলে আপনার কানে বিষ ঢেলে ওদের দোকানে তুলতে বাধ্য করেছিলাম। শুধু তাই নয়, আমি আপনার কথার উপরে ভরসা করে ওদেরকে গিয়ে হুমকি দিয়েছিলাম। এইগুলো করা আমার উচিত হয়নি বাবু, আমি নিজের ভুল বুঝতে পেরেছি, আমাকে ক্ষমা করে দিন আপনি। আসল কথা আমি এখন বলছি আর কি, আমাকে ওই গোপালের ভাই রতন বলেছিল এইসব কাজ করতে। রতন ওর দাদাকে হিংসে করে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে, মানে তার স্বাদ মেটেনি আর কি, বলেছিল এইগুলো করতে আর কি। শয়তানের বাচ্চা, নিজেও পাপ করলি আর আমাকেও পাপে জড়ালি। হ্যাঁ, আর যদি আমার ছেলে পলাশ না থাকছে আমার দ্বারা, তাহলে একটা বড় অনর্থ হয়ে যেত। রতন, নীলিমা আর কোনোদিন যদি গোপালের পরিবারের সাথে এমন করেছে তাহলে ওদেরকে আমি গ্রাম থেকে তাড়িয়ে দেব। আর খগেন, তোকে শেষবারের মতো বারণ করে দিলাম, আর কখনো করবো না বাবু। বাবু, ভুল হয়ে গেছে, কখনো এরকম করবো না। না না, আর কখনো আমরা বড়দেরকে অসম্মান করব না। ধন্যবাদ বাবু, ধন্যবাদ। মনে রাখিস নিমাই, লোভে পাপ, পাপে মৃত্যু। এখনো সময় আছে, যা করবি মাথা ঠান্ডা করে করবি। মা, তোমার শরীর এখন কেমন আছে? আমার শরীর আগের থেকে এখন অনেকটা ভালো। মা, তোমাকে একটা কথা জানানোর আছে। হ্যাঁ মা, নিমাই আর নূপুর কালকে থেকে আলাদা হয়ে যাবে আমাদের সংসার থেকে। হায় কপাল, কি সর্বনেশী কথা! কেন নিমাই আর নুপুর আলাদা হয়ে যাবে? আমি তো ওকে কিছু বলিনি। আমি তোমাকে চিনি, নূপুরের এত বড় ভুল তুমি সহজভাবে মেনে নিয়েছো। অন্য বাড়িতে এমন কাণ্ড করলে নূপুরকে ঘর থেকে বের করে দিত। রাখাল, তুই মাথা গরম করিস না। নূপুর আমার মেয়ের মতো, আমি ওর আচরণে রাগ করিনি। ওদের বুঝিয়ে বল, নয় আমি যাচ্ছি, ওরা আমার সংসার ছেড়ে না যায়। মা, আপনার শরীর এখনো ভালো মতো সুস্থ হয়নি, আপনি উত্তেজিত হবেন না। আমি গিয়ে ওদেরকে বোঝাবো যাতে ওরা সংসার ছেড়ে আলাদা না হয়। বড় বৌমা,
তুমি বলো, রাখালের বাবা মারা যাওয়ার পর অনেক কষ্ট করে ওদের আমি বড় করেছি। ওরা আলাদা হয়ে গেলে এই ভরা সংসার ভেঙে যাবে, আমি সইতে পারবো না। মা, তুমি উত্তেজিত হয়েও না, তোমার শরীর খারাপ করবে। আমি অনেক বুঝিয়েছি নিমাইকে, কিন্তু ও কিছুতেই রাজি হচ্ছিল না। বেলা না হয় আরো একবার গিয়ে নুপুরকে বুঝিয়ে আসুক, দেখা যাক কি হয়। আমি এক্ষুনি যাবো ওদের সাথে কথা বলতে, একবার সে চেষ্টা করে দেখি। এসব কি রান্না করেছো? তুমি মুখেই দেওয়াই যাচ্ছে না। কতদিন বলেছি তোমায় রান্না করার সময় একটু মনোযোগ সহকারে করো, কে কার কথা শুনে। সংসারের সমস্ত কাজ সারবার পর আর কত মন দিয়ে রান্না করব বলো? আমিও তো মানুষ, যন্ত্র তো নই। ওরে বাবা, কথা শোনো, সংসারের কাজ করে একেবারে উদ্ধার করে ফেলেছে। বসে বসে হুকুম না দিয়ে নিজেও তো আমাকে সাহায্য করতে পারো। কি কি বললে? আমি আমি সাহায্য করব? আমার বইয়ে গেছে। কেন, তুমি কি মোমের পুতুল নাকি? কাজ করলে কি গলে যাবে? তুমি তো আবার বড় লোকের বেটি, তাই না? তুমি কিন্তু মাথা ছাড়িয়ে যাচ্ছ, এবার কিন্তু আমি মাথা গরম হয়ে যাচ্ছে বলে দিলাম। কিছু বললেই তোমার মাথা গরম হয়ে যায়। মাথা কি শুধু তোমারই গরম হয়? এই পৃথিবীর আর কারোর মাথা গরম হয় না। কি বলে? আমার উপর কথা? দাঁড়াও, দেখাচ্ছি মজা। এখন মজা লাগছে তোমার আমার উপর কথা? ওরে বাবা, মরে গেলাম, লাগছে আমার। ফের যদি আমার মুখে মুখে তর্ক করেছো না, তোমার হাড় ভেঙে গুঁড়ো করে দেবো। আমি তোমার কথা শুনে এই বাড়ি ছেড়ে আলাদা হয়ে এসেছি। সেটা আমার একটা মস্ত ভুল ভুল ভুল। তার থেকে বড় ভুল হয়েছে তোমার মতো মেয়েকে বিয়ে করা। তোমার টাকার গরম অহংকার তোমাকে মানুষের পর্যায়ে রাখিনি। বাবা, তুই দেখি মরার মুখে রাম না, খুব বড় বড় কথা শিখেছো দেখছি। এতই যখন মায়ের ওপর দরদ উতলে পড়েছে, তখন যাও না মায়ের কাছে গিয়ে না হয় থাকো। তুমি মায়ের গায়ে হাত তুলেছিলে একদিন, আমি তখন তোমাকে কিচ্ছু বলিনি। আজকে তুমি আমার গায়ে হাত তুললে, এখন আমি বুঝতে পারছি আসলে ভুলটা আমারই রয়েছে। তোমায় আমি অতিরিক্ত প্রশ্রয় দিয়েছি, তাই আজকে তুমি এতবার বেড়েছো। চুপ কর বলছি, আর একটা কথা বলবে না, আমি তোমাকে মেরে মাথা ফাটিয়ে দেবো। বেরিয়ে যাও এখান থেকে। আমি আর এক মুহূর্ত তোমার সাথে থাকবো না। আমি এ বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। তো তোমারই অহংকার তোমার পতনের মূল কারণ হয়ে দাঁড়াবে, মনে রেখো। রাখাল, আজ কতদিন হলো নিমাইকে দেখি না, ওদের কথা আজ খুব মনে পড়ছে। ওদের কথা ভেবে মন খারাপ করো না। আমি বেলা সবাই মিলে ওদের কত বুঝিয়েছিলাম যাতে এই সংসার ছেড়ে আলাদা না হয়ে যায়, কিন্তু ওরা আমাদের কোনো কথাই শোনেনি। রাখাল, বড় বৌমা অনেক দিন তো হয়ে গেছে, ওদের মাথা ঠান্ডা হয়েছে। একবার নিমাইকে বলো না গো, নিশ্চয়ই তোমাদের কথা ফেলবে না। মা, আপনি আমায় ক্ষমা করবেন, আমি আপনার এই অনুরোধ রাখতে পারবো না। কারণ সেদিন এত অপমান করেছে, আমি অনুরোধ করলাম, কিন্তু ওরা আমাকে অপমান করে বের করে দিয়েছিল। সেদিনের কথা ভাবলে আমার বুক কেঁপে ওঠে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে বেলা, তোমার যেতে হবে না। নিমাইয়ের সাথে দেখা হলে আমি না হয় ওকে বলবো, ও যাতে একবার মায়ের সাথে দেখা করে যায়। মাগো, এই যে আমি তোমার কাছে এসেছি, আমাকে তুমি ক্ষমা করে দাও মা। আজকে নূপুর আমাকে মেরে দেখো কি হাল করেছে। নূপুর যা করেছে ঠিক করেছে। খুব তো বইয়ের পক্ষে কথা বলছিলিস একদিন, আজকে বুঝতে পারছিস তো? হ্যাঁ দাদা, সেদিন তোমার কথাতে আমি গুরুত্ব না দিয়ে নূপুরের হিতে কথা বলেছিলাম। আজকে আমি হারে হারে বুঝতে পারছি যে কি ভুলটাই না আমি করেছিলাম সেদিন। দাদা দাদা, তোমরা আমাকে ক্ষমা করে দাও, আমি আর নূপুরের কাছে যাব না। তুমি চিন্তা করো না, নূপুর একদিন ওর শাস্তি পাবেই পাবে। এই পৃথিবী ছেড়ে যাওয়ার আগে আমার একটাই ইচ্ছা, ওরা দু ভাই যেন মিলেমিশে থাকে। জানি না আশা পূর্ণ হবে কিনা, ওপরওয়ালার কাছে একটাই প্রার্থনা, যাতে নূপুরকে সদ্বুদ্ধি দেয়। সারা গায়ে আমার ঘা হয়ে গেছে, হচ্ছে ব্যথা সইতে পারছি না। কোথায় যাই, কি করি, কাকে বলি? ওরে বাবারে, কেউ আছো? আমায় এক গ্লাস জল দাও, কেউ শুনতে পাচ্ছ? মরে গেলাম, বাঁচাও বাঁচাও আমাকে।
নুপুর, তোমার একই দুর্দশা হয়েছে। সারা গায়ে ঘা হয়ে গেছে, রক্ত বের হচ্ছে, মনে হচ্ছে তোমার কঠিন রোগ হয়েছে। দাদা, আমি আমার পাপের ফল ভোগ করছি। আমি যা পাপ করেছি ওপরালা আমায় শাস্তি দিয়েছে। আমি বড় জল তেষ্টা পেয়েছি, 2 দিন ধরে কিচ্ছু খাইনি। আমি মরে যাবো, আমায় বাঁচান। আমি সবই বুঝতে পেরেছি, কিন্তু তোমার যা রোগ হয়েছে সেটা বড় ভয়ঙ্কর। তোমার কাছে গেলে বা কেউ তোমাকে ছুঁলে তারও একই রোগ হয়ে যাবে। তাই আমি তোমাকে সাহায্য করতে চেয়েও কিছু করতে পারছি না। আমার সত্যি তোমার জন্য ভীষণ কষ্ট হচ্ছে। দাদা, আপনার পায়ে পড়ি, আপনি অন্তত আমাকে 1 গ্লাস জলের ব্যবস্থা করে দিন। জল চেষ্টায় না হলে আমি মরে যাবো দাদা। নূপুর, এমন একটা কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়েছি যে আমার ইচ্ছা সত্ত্বেও তোমাকে কোনোভাবে সাহায্য করতে পারছি না। আমার জল তেষ্টা পেয়েছে, কেউ আমাকে 1 গ্লাস জল দাও। দয়া করো আমার ওপর। কেউ কি আছো? মা, বেলা, নিমাই, কে কোথায় আছো? সবাই এদিকে আসো একবার। কি হয়েছে রাখাল? কোনো বিপদ ঘটেছে? তুই সকাল সকাল এভাবে ডাকছিস? আমি নূপুরের বিষয়ে তোমাদেরকে জানাতে এসেছি। কি হয়েছে নুপুরের? কি হয়েছে নুপুরের বলো? দাদা, বলো দেখি নূপুরের কি হয়েছে? নূপুরের কঠিন রোগ হয়েছে, ওর সারা গায়ে ঘা হয়েছে এবং সেই ঘা থেকে রক্ত ঝরছে। ব্যথায় যন্ত্রণায় নূপুর চিৎকার করছে সাহায্যের জন্য। ও 1 গ্লাস জলের জন্য অস্থির হয়ে কাঁদছে। সর্বনাশ! কি করে হলো নুপুরের এই অবস্থা? খুব ভালো হয়েছে, ও যা পাপ করেছে তার ফলও পাচ্ছে। চুপ করো নিমাই, নিজের বউয়ের সম্বন্ধে এমন কথা বলতে নেই। ওর অসুখ হয়েছে আর আমাদের ওকে সুস্থ করে তোলার জন্য ওকে সাহায্য করতে হবে। এখন ভালো মন্দ বিচার করার সময় নয়, আগে সুস্থ হয়ে উঠুক তারপর। বড় বৌমা ঠিক বলছে নিমাই, তুমি এখন এসব করবে না। মা, নূপুরের কঠিন রোগ হয়েছে, ওকে যে স্পর্শ করবে বা যে তার সামনে যাবে সেও একই রোগে আক্রান্ত হবে। সর্বনাশ! এ তো দেখছি ভয়ঙ্কর রোগ। এখন কি হবে? তোমরা ভয় করো না, আমি নূপুরকে সেবা করে ভালো করে তুলব। মা, তুমি নূপুরের সেবা করবে? না না মা, তোমার বয়স হয়েছে, আমরা তোমাকে এভাবে এই ভয়ঙ্কর রোগের মুখে ঠেলে দিতে পারি না। চুপ কর রাখাল, নূপুর আমার মেয়ের মতো। ওর অসুখ হয়েছে আর আমি মা হয়ে কিভাবে হাত গুটিয়ে থাকি। আমার কথা শোন, আমায় কিছু নিম পাতা আর কাঁচা হলুদ এনে দে। ঠিক আছে, আমি এখনই এনে দিচ্ছি। বেলা, নিম পাতা আর হলুদ বাটা গরম জল করে দাও আর একটা পরিষ্কার গামছা দিও। ঠিক আছে মা, আমি সব ব্যবস্থা করে দিচ্ছি। মা, আপনি আমায় ক্ষমা করে দিন। টাকার গরমে আমার চোখ অন্ধ হয়ে গেছিল। আমি সব বুঝতে পেরেছি। সবকিছুকে টাকা দিয়ে তুলনা করতাম। আমি বুঝেছি টাকা দিয়ে সব কেনা যায় না। আজ না আপনি না থাকলে আমি মরে যেতাম। আপনি আমার জীবন দান করেছেন। চুপ করো মেজো বৌমা, আর কথা বলো না। তুমি আমার মেজো মেয়ে। আমার মেয়ে অসুস্থ হয়ে কষ্ট পাবে আর আমি মা হয়ে সেটা সহ্য করি কি করে? মা, আপনাকে যে কি বলে ধন্যবাদ দেব। আমার এখন নিজের উপর ঘৃণা হচ্ছে। কি ভুলটা আমি করেছিলাম, তাই ওপরওয়ালা আমাকে শাস্তি দিয়েছে। মা, আমি আপনাকে ছেড়ে আর কোথাও যাব না। এসব কনে করে আর নিজেকে কষ্ট দিস না মা। তুই সম্পূর্ণ সুস্থ হয়ে গেলে আমরা সবাই আবার আগের মতো একসাথে থাকবো। লোকটা সকালে উঠেই যে কোথায় বেরুলো, এখনো বাড়ি ফেরার নাম নেই। সকালের খাবার কি দুপুরে খাবে নাকি আজকে? ওহ, এই লোকটাকে নিয়ে আমি আর পারি না। গিন্নি, আরে ও গিন্নি, কোথায় গেলে তুমি? তা বাড়ি কেন এসেছো শুনি? যেখানে ছিলে সেখানেই যাও আবার। তোমার তো বাড়ি ঘরদোর কিছুই নেই। কি যে বলো না তুমি গিন্নি, বাড়ি না এলে আমার গিন্নির ওই মুখটা দেখবো কিভাবে বলো তো? হ্যাঁ, আহা, বুড়ো শখ কত, 3 কাল গিয়ে 1 কালে ঠেকেছে, এখনো মিনসে স্বাদ আহ্লাদ যায়নি। আরে 10টা না 5টা না, আমার একটা মাত্র বউ, তার সাথে আহ্লাদ করবো না তো কার সাথে করবো শুনি?
থাক, এখন আর পিরিত দেখাতে হবে না বাপু। তুমি বাইরে গেলে যে বাড়ির কথা ভুলে যাও সেটা আমার জানা আছে। আরে তোমাকে ভুললে কি চলবে বলো? তুমি যে আমার ঘরের লক্ষ্মী, তোমাকে নিয়ে তো আমার সব। এখন আর শুকনো কথায় চিড়ে ভেজে না বাপু, বাজার করে নিয়ে এসে তারপরে মধুর মধুর কথা বলো। এই দেখো তোমার জন্য কি নিয়ে এসেছি। কি আছে ওই প্যাকেটে শুনি? কি এমন জিনিস এনেছো? তোমার জন্য ঘোষ বাড়ির সুপারি নিয়ে এসেছে গো গিন্নি। তুমি তো ঘোষ বাড়ির সুপারি খেতে খুব ভালোবাসো, তাই ভাবলাম ঘোষ বাড়ি থেকে কিছু সুপারি নিয়ে আসি তোমার জন্য। বাবা, ঘোষ গিন্নি যা কিপটে, তা সে দিল তোমাকে সুপারি? সে কি আর দিতে চায়? ঘোষ বাবুর বাড়ির কাজের ছেলেটাকে 2 টাকা দিয়ে বললাম ফেরবার সময় আমাকে আলাদা করে কিছু সুপারি দিতে। ও, আজ তাহলে ঘোষ বাড়িতে গল্পের আসর বসিয়েছিলে? হ্যাঁ গো গিন্নি, ঘোষ বাবুর জোড়াজুড়িতে আজকে আর চায়ের দোকানে গেলাম না, সবাই সেখানে বসে আড্ডা দিলাম আর কি। বলি, ঘরে একটাও বাজার সওদা নেই আর বাবু গিয়ে আড্ডায় বসেছে। তাড়াতাড়ি খেয়ে বাজারে যাও দেখি। তুমি এগুলো রাখো, আমি হাত মুখ ধুয়ে আসি, ততক্ষণে তুমি আমার জল খাবারটা দাও। ঠিক আছে, যাও। এই ছেলেটাকে নিয়ে আমি আর পারি না। সেই সকালে উঠে যে কোন দিকে বেরিয়েছে কে জানে। এমনিতেই এই গ্রামের সাথে ওই গ্রামের লোকেদের বনি বনা নেই, তার উপরে ছেলেটার ওই গ্রামে গিয়ে খেলা করার বড্ড ঝোঁক। কি হয়েছে গিন্নি? অপু আবার কি কাণ্ড বাঁধালো? তা তোমার ছেলে তো রোজই কোনো না কোনো কাণ্ড করে বসে। সেই সকালে উঠে খেলার নাম করে বেরিয়েছে। কোথায় গেছে খেলতে? কিছু বলে যায়নি তোমাকে? তা সেটা আমায় বলে গেলে কি আর চিন্তা করতাম আমি? সে কি কথা, ও আবার পাশের গ্রাম কদমতলির দিকে যায়নি তো? জানি না বাপু, এত নিষেধ করা সত্ত্বেও যদি যায় তাহলে আমার আর কি করার থাকে বলো তো? ওদিকে গেলে তো লোকজন খারাপ ব্যবহার করবে ওর সাথে, মানে ওকে তো দূর দূর করে তাড়িয়ে দেবে। কত করে বলি, ওই গ্রামের মানুষজন ভালো না, ওরা আমাদের সাথে মেশে না কেউ। দুই গ্রামের মাঝে যে দ্বন্দ্ব লেগে আছে, ওরা কাউকে তোয়াক্কাও করবে না। তুমি কাজ করতে থাকো, আমি দেখি এগিয়ে গিয়ে অপু কোথাও আছে কিনা। আরে ওই তো অপু চলে এসেছে। কি রে অপু, তুই সকাল সকাল কোথায় গেছিলিস বাবা? জানিস না তোর জন্য আমাদের চিন্তা হয়। আমি গেছিলাম নদীর পাড়ে খেলা করতে বাবা। আচ্ছা বাবা, ওই গ্রামের কেউ আমাদের সাথে খেলা করতে চায় না কেন? আমাদেরকে ওই গ্রামে যেতেও দেয় না, কেউ দেখলেই কুকুর করে তাড়িয়ে দেয়। কেন রে বাবা, কি হয়েছে? কেউ কি কিছু বলেছে? না বাবা, আজকে জানো বাবা, আমরা যখন নদীর পাড়ে খেলা করতে গেছিলাম তখন ওই পাড়ার পশু আমাদের সাথে খেলা করতে এসেছিল, কিন্তু ওর বাবা এসে ওকে বকা দিয়ে বাড়িতে নিয়ে গেছে। তোকে না কতবার বলেছি, ওই গাঁয়ের লোকজন ভালো না, আমাদের সাথে ওদের বনি বনা নেই, তারপরে ওদের সাথে কেন মিশতে যাস? আমি তো শুধু খেলা করতে গেছিলাম মা, তাই বলে খেলা করতে গেলেও যে মানুষ এমন করে তা তো জানা ছিল না। থাক, আর জানতে হবে না। এখন তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে খেতে আয় দেখি। মন খারাপ করিস না বাবা, আমাদের দুই গ্রাম একসময় এমন ছিল না। কিছু ঝামেলার জন্য আজকে আমরা বিভক্ত, কিন্তু এমন একদিন আসবে দেখবি আমাদের দুই গ্রামের মধ্যে আবার মিল হয়ে যাবে। তাহলে তো খুব ভালো হবে বাবা, আমি আবার সবার সাথে খেলা করতে পারবো। হ্যাঁ পারবি। এখন চল, হাত মুখ ধুয়ে আমরা খেতে বসি। ঠিক আছে, চলো বাবা। তাড়াতাড়ি চলে যায় এখান থেকে, না হলে কদমতলির কেউ দেখলে যা নয় তাই বলা শুরু করবে। কি ব্যাপার কি খুড়ো, তোমাদের কি কখনো লজ্জা হবে না নাকি? এত ঝামেলার পরেও এই গায়ের পদ মারিয়ে হাটে যাচ্ছ কোন সাহসে? এই সাহসের কি দেখলি তুই এখানে? আমাদের হাটে যেতে হলে অবশ্যই এই কদমতলি রাস্তা পার হয়ে যেতে হবে। কেন কেন শুনি, নিজেরা নিজেদের গ্রামে একটা হাট বসালেই তো পারো। এই শুধু শুধু আমাদের গ্রামের উপর দিয়ে রোজ যেতে তোমাদের লজ্জা করে না? আমাদের বটতলির ঘাটে যেতে যদি তোদের লজ্জা না করে, তবে তোদের গায়ের রাস্তা মারিয়ে হাটে যেতে আমাদের কেন লজ্জা করবে শুনি? বাবা, কথার বাহার আছে তো, ভালোই দেখছি। এবার থেকে আমাদের গায়ের পথ দিয়ে বটতলির কাউকে আর হাটে যেতে দেব না। তোরা যদি নদীর ঘাটে না যেতে চাস তবে যাস না, তাতে কার কতটুকু ক্ষতি হবে সেটা না হয় তুই হিসেব কষে নিস। আমাদের গায়ের সাথে তোমাদের গায়ের কখনো মিল হতে পারে না। যত মিল ছিল সেটা একেবারে শেষ হয়ে গেছে। এখন আর আমরা তোমাদের গায়ের সাথে মিল দিয়ে চলতে চাই না।
বেশ তো, মিল না দিলে সেটা তোদের ব্যাপার। তোদেরকে কেউ জোর করেছে মিল দিয়ে চলবার জন্য? আজকে নিষেধ করে দিলাম ভালোই ভালোই, হ্যাঁ? আর যেন এই রাস্তা দিয়ে না যেতে দেখি তোমাদের কাউকে। ওই যে বললাম, নদীর ঘাটে না যেতে চাইলে আমাদের নিষেধ করবি, আর যেতে চাইলে কিছু বলতে পারবি না, তাই না? না, এই বুড়োর সাথে কথা বলে লাভ নেই। তোমাদের আমি দেখে নেব। হ্যাঁ, যা যা, কি দেখে নেবে সে আমার জানা আছে। লোকটা সেই সকালে বলেছে মাছ ধরতে বটতলির ঘাট দিয়ে নদীতে যাবে, তা এখনো তো বাড়িতে এলো না। আর কখন যাবে মাছ ধরতে কে জানে বাবা। কি গো, তুমি না সেই সকালে বলে গেলে নদীতে যাবে মাছ ধরার জন্য? তা কোথায় গিয়েছিলে আবার? আর কোথায় যাব, একটু হাটে রাস্তায় গেছিলাম, কিন্তু গিয়েই তো হারান বুড়োর সাথে দেখা হয়ে মেজাজটা গেল বিগড়ে। কেন গো, কি হয়েছে? কার সাথে আবার গন্ডগোল পাকিয়ে এসেছো শুনি? আর বলো না সে কথা। বুড়োর সে কি দেমাক, আমাদের গায়ের রাস্তা দিয়ে হেঁটে যাবে, আবার মাথা উঁচু করে আমাদের সাথে তর্ক করবে। নিশ্চয়ই তুমি কিছু বলেছো, না হলে তো হারান খুড়ো কখনো কাউকে কথা শোনান না। আগে তো এই দুই গ্রামের কত মিল ছিল। সব মিল ভেঙেছে ওই দুই গ্রামের ওই বটতলার সীমানাটা ভাগাভাগি হওয়ার সময়। ওই কাজটা সবাই বলতো আমাদের গায়ের, কিন্তু ভাগের সময় সেটা ওই গায়ের হয়ে গেল কিভাবে বুঝলাম না। এটা বোঝার কি আছে বলো তো? বটতলি গায়ের নামকরণই তো হয়েছে ওই বট গাছের জন্য। এখন তোমরা ওই গাছ দাবি করলে হবে নাকি? বড্ড নিজের গায়ের জন্য দরদ হচ্ছে, তাই না? এত দরদ হলে যাও না সেখানে গিয়ে থাকো। এখন এখানে থাকার দরকার নেই। তোমার সাথে একটা ভালো কথা বলারও উপায় নেই। দিন দিন যা অবস্থা হচ্ছে তোমার, তাতে তোমার সাথে কথা বলাই বাদ দিয়ে দিতে হবে। বেশ তো, কথা বলো না আমার সাথে। কথা বলতে কে বলেছে শুনি? তার বাড়িতে আসায় আমার ভুল হয়েছে। তা যাও না, যেদিকে ছিলে সেই দিকেই যাও। বাড়িতে কেন এসেছো শুনি? তাই যাচ্ছি আমি, আর ফিরবো না বাড়িতে, আর ফিরবো না। যাও যাও, ওসব নিছক ধমকি আমাকে দিয়ে কোনো কাজ হবে না। তো আকাশের অবস্থা তো বেশি ভালো দেখছি না কদিন ধরে। এইবারে ঝড় হলে যে এই কদমতলি গাঁয়ের অনেক মানুষেরই ঘর বাড়ি সব ভেঙে পড়বে গো। কি হয়েছে গো গিন্নি, কি নিয়ে এত চিন্তা করছো তুমি? কি নিয়ে আবার চিন্তা করব? আকাশের অবস্থা তো বেশি ভালো দেখছি না কদিন ধরে। এমন হলে মাছ ধরতে যাবে কি করে নদীতে? মাছ ধরা তো পরের ব্যাপার, কিন্তু ঝড় বৃষ্টি শুরু হলে আমাদের ঘরটার কি হবে সেটা ভেবেই তোমার মাথায় চিন্তা পাচ্ছে গো। আরে সেই চিন্তা তো আমারও হচ্ছে গো। আমাদের তো তেমন অবস্থাও নেই যে ঘরের কিছু হলে আবার নতুন করে ঘর বানাবো। তার উপর দুই গ্রামের যা ঝামেলা চলছে, তাতে করে নদীতে মাছ ধরতে যাব কি করে বুঝতে পারছি না। কেন, আবার কি হলো? কি আবার হবে, রোজ রোজ তো নিত্য নতুন ঝামেলা বাঁধছে দুই গ্রামের মানুষের মধ্যে। এমন ভাবে চলতে থাকলে তো আমাদের মাছ ধরা বন্ধ হয়ে যাবে। এতে তো শুধু আমাদের ক্ষতি হবে না, ওই গ্রামের লোকজনেরও তো ক্ষতিই হবে। ওরা যে এই গায়ের পথ ধরে হাটে যায়, সেটা তো আর যেতে পারবে না গো। এর একটা মীমাংসা না হওয়া অব্দি দুই গ্রামের মধ্যেকার দ্বন্দ্ব লেগেই থাকবে। তা মীমাংসা হবে কি করে? সুযোগ পেলেই তো গোপাল দাদা ওই গ্রামের লোকেদেরকে কথা শোনাতে বাদ দেন না। এমন হলে ওই গ্রামের লোকজন আমাদের গ্রামের কারোর কোনো সাহায্যে কখনো এগিয়ে আসবে না। আগে কিন্তু এমন ছিল না গিন্নি। আমাদের দুই গ্রামের মানুষের মধ্যে কত মিল ছিল। দুই গ্রামের সীমানা মাপামাপির সময় সেই যে ঝামেলা বাঁধলো, আর কিচ্ছু ঠিক হলো না। তা এখন কিভাবে এইসব মেটানো যায়, আমাদের সেটাই ভাবতে হবে বাপু। মেটাবো কি করে? সবাই মানলেও গোপাল দাদা যে মানবে না, সে যে একরকম মানুষ। বাগে পড়লে সব একরকমই, কোথায় পালাবে? কখনো বিপদে পড়লে সেদিন বুঝবে এর কি জ্বালা। এখন ওসব ভেবে লাভ নাই, আমার বড্ড খিদে পেয়েছে গিন্নি। তোমার কতদূর রান্না হলো? আমার রান্না শেষ হয়ে গেছে গো। এই তুমি বসো এইখানটায়, আমি এক্ষুনি তোমায় খেতে দিচ্ছি। ঠিক আছে গিন্নি। সেই সকালে রাগ করে না খেয়ে বেরিয়েছে, এখনো বাড়িতে ফেরার নাম নেই। এদিকে আকাশটাও তো কেমন থম মেরে আছে, এই কালবৈশাখী ঝড় বৃষ্টি শুরু হলো বলে।
আরে গয়া পিসি যে, এসো এসো, বসো এখানে। কতদিন বাদে তোমায় দেখলাম। আমিও তো তোকে কতদিন বাদেই দেখলাম রে মা। এখন আর তোমাকে দেখা যায় না কেন পিসি? তুমি থাকো কোথায় শুনি? বাড়িতেই থাকি রে মা, আমার শরীরটা বেশি ভালো ছিল না, তাই এই কয়দিন আর ভিক্ষে করতে বের হইনি। তা গোপাল কোথায়? গোপালকে যে দেখতে পাচ্ছি নে। সে কি দুদণ্ড বাড়ি থাকার বান্দা? সেই সকালে বেরিয়ে একবার বাড়িতে এসেছিল, এসে আবার রাগ দেখিয়ে কোথায় চলে গেছে কে জানে। সে কি কথা? বাড়ির পুরুষ রাগ দেখিয়ে চলে গেল আর তুই আটকালি না? না, আটকাইনি। কেন আটকাবো শুনি? আমার বাবার বাড়ি কদমতলি বলে কি আমাকে যা ইচ্ছা তাই বলে অপমান করবে? যাই হোক মা, গোপাল তো স্বামী, দু কথা রাগের বশে সে বলতেই পারে, তাই বলে তোর রাগ করাটা ঠিক হয়নি গোপালের সাথে। আমি রাগ করিনি পিসি, আমি উচিত কথাই বলেছি। আর স্বামী হয়েছে বলেই যে বাবার বাড়ির গ্রাম নিয়ে আমায় কথা শোনাবে, সেটাও তো ঠিক নয়, বলো? তা অবশ্য তুই ঠিকই বলেছিস। তা বাড়ি এলে বাচ্চাকে ঠান্ডা মাথায় বুঝিয়ে বলিস, দেখবি বুঝতে পারবে। ও বোঝার বান্দাই নয় গো পিসি। আর বাড়ি না এসে যাবে কোথায়? ওই ঠিক পেটে টান ধরলে সোজা বাড়িতেই চলে আসবে, দেখো। তা আসলেই ভালো রে, এই জন্যই বুঝি তুই খাবার নিয়ে বসে আছিস। হ্যাঁ গো পিসি, এসেই তো খিদে লেগেছে করে মাথা খারাপ করে দেবে, তাই আগে থেকেই খাবার নিয়ে বসে আছি। তা তুমি কিছু খেয়েছো গো দুপুরে? না রে মা, আজকে ভিক্ষে করতে বেরিয়েছি একটু দেরি করে। এই অসুস্থ শরীর নিয়ে আর বেশি দূর যেতে পারিনি। যাবার পথে ভাবলাম তোর সাথে একটু দেখা করে যাই। এসেছো, খুব ভালো করেছো গো। এখন আমার কাছে দুটো খেয়ে তবে যাবে। না না মা, পাছে গোপাল এসে আমাকে খেতে দেখলে আবার রাগ করে কিনা। তোমাকে দেখলে রাগ করবে না গো, তোমার বাড়ি তো 2 গ্রামের মাঝ সীমানায়। তুমি ভালো আছো পিসি, তুমি 2 গ্রামেই নিজের খেয়াল খুশি মতন চলতে ফিরতে পারো। তা তুই মন্দ বলিস নি রে নীলু। আমি এক্ষুনি তোমাকে খেতে দিচ্ছি। তাড়াতাড়ি নদীর ঘাটে চলে যাই, পাছে আবার কেউ দেখতে পেলে ঝগড়া শুরু করে দেবে। পাছে কেউ দেখবে কেন রে গোপাল? চুরি করতে যাচ্ছিস বুঝি? ভাত বকবার জায়গা পাও না নাকি? দেখতে পাচ্ছ না হাতে জাল নিয়ে বেরিয়েছি। জাল নিয়ে মানুষ কোথায় যায় জানো না? সে তো আমি ভালো করেই জানি, কিন্তু মাছ ধরতে যাচ্ছিস ভালো কথা, তাই বলে বটতলি রাস্তায় কেন? তোদের গায়ের হাটে বসে জালে মাছ ধরলি তো মাছ পাবি। বেশি কথা বলো না তো খুড়ো, মাছ নদীর জলে থাকে, হাটে কি করে পাবো মাছ আমি? এ বাবা, সেদিন আমি যখন তোদের গ্রামের রাস্তার উপর দিয়ে হাটে গেছিলাম, খুব তো আমাকে কথা শুনিয়েছিলিস, বলেছিলিস না আমাদের গ্রামে যেন হাট বসায়, তোদের গ্রামের রাস্তায় আর যেন না যাওয়া লাগে। হ্যাঁ ঠিকই তো বলেছি আমি। বেশ, তবে এখন জাল নিয়ে বাড়ি ফিরে যা। তুই বাড়ি গিয়ে তোদের গ্রামে নদী খনন করা শুরু কর। আমিও তোকে আমাদের নদীর ঘাটে মাছ ধরতে দেব না। দেখো বুড়ো, কাজটা কিন্তু ভালো হচ্ছে না। নিজের বেলায় 16 আনা আর লোকের বেলায় কানা করি, সেটা তো হবে না বাছা। ভালোই ভালোই চলে যা, মাছ আমি ধরতে দেব না তোকে। বেশ, এর শোধ আমি তুলবো। আরে যা যা, তোর মতো কত গোপাল এলো গেল, কেউই হারানের একটি মাথার চুলও বাঁকা করতে পারিনি, যত সব। এই আবার কাল বৈশাখী ঝড় শুরু হয়েছে। এবারে যে কত মানুষ বাড়ি ঘরদোর হারাবে তা কেবল বিধাতাই জানেন। আমাদের গ্রামের পাশ দিয়ে নদী হওয়াতে ঝোড়ো বাতাস তো সব নদীর উপর দিয়ে যাবে, কিন্তু কদমতলির মানুষের যে এবারে বড় ভোগান্তি আছে। আজ যদি 2 গ্রামের মানুষ এক হয়ে থাকতো তাহলে কত বিপদে আপদে সবাই সবাইকে সাহায্য করতে পারতো, কিন্তু এই এক ঝামেলায় সব শেষ। এসব ভেবে আর কি হবে গিন্নি? আমার চিন্তা হচ্ছে ওই গ্রামের মানুষগুলোর কথা ভেবে। আমরা তো ঘরানি মিস্ত্রি, আমরা আমাদের ঘরগুলো শক্তপোক্ত ভাবে বানিয়েছি, কিন্তু ওই গ্রামে সব জেলেদের ঘর যে খুবই নড়বড়ে গো। এমন ঝড় আর কিছুক্ষণ হলে তো কারো বাড়ি ঘর টিকবে না এই ঝড়ের কাছে।
কমল, ও কমল, আমায় বাঁচা তোরা। ঝড়ে যে আমার ঘরের চালা উড়িয়ে নিয়ে গেছে রে। কোনো মতে প্রাণটা নিয়ে বেরিয়ে এসেছি। সে কি পিসি, তোমার কিছু হয়নি তো? তুমি ঠিক আছো? না রে মা, আমার কিছু হয়নি, তবে কদমতলির অবস্থা দেখে বড্ড মায়া হচ্ছে রে। কেন পিসি, কদমতলিতে কি হয়েছে? ঘর বাড়িগুলো সব তুষের ছাইয়ের মতন উড়ে যাচ্ছে। না জানি ওই গ্রামের মানুষগুলোর কি হাল হয়েছে। না গিন্নি, আর বসে থাকা চলবে না গো। তুমি ওয়া পিসিকে নিয়ে ঘরে থাকো, আমি গোপাল কাকাকে নিয়ে ওদের সাহায্যে যাই, বুঝলে? সাবধানে যেও। হ্যাঁ গো, বাইরে তো অনেক ঝড় শুরু হয়েছে। আমাদের বাড়িটা যে খুব একটা মজবুত নয়, এখন বেশি ঝোড়ো হাওয়া শুরু হলে কি হবে আমাদের? আমিও তো সেটাই ভাবছি গিন্নি, এখন এই ঝড়ের মধ্যে আমরা কোথায় যাই বলো দেখি। তোমাকে তো সকালেই আকাশের অবস্থা খারাপ দেখে বলেছিলাম চলো আমরা আমাদের গ্রামে যাই। ওই গ্রামে যেতে চাই না আমি। কিন্তু না গিয়ে এখন তো আর কোনো উপায় দেখছি না। আমাদের ঘর তো যে কোনো সময় উড়িয়ে নিয়ে যেতে পারে ঝড়ে। সামনের বাড়িগুলোর চালা কেমন তুলোর মতন উড়ে যাচ্ছে, দেখেছো? গোপাল দাদা, ও গোপাল দাদা, আমরা যে সর্বশান্ত হয়ে গেলাম গোপাল দাদা, আমাদের যে আর কিচ্ছু রইলো না। কি হয়েছে খুলে বল। ঝড়ে আমাদের ঘরের চালা যে উড়িয়ে নিয়ে গেছে গো দাদা। এই কোনো মতে প্রাণটা নিয়ে আমরা বেরিয়ে এসেছি। এখন আমাদের কি হবে বলো তো? আমরা কোথায় যাব? এত চিন্তা করিস না মালতী, একটা না একটা ব্যবস্থা ঠিক হবে। আর আমরা আছি তো, আমাদের কাছেই থাক এখন। কিন্তু বৌদি, যে পরিমাণে ঝড় শুরু হয়েছে, মনে হচ্ছে তোমাদের ঘরটাও বেশিক্ষণ টিকবে না। সেটাই তোরা ভাবছি, এখন কি করি বলতো? ও মা গো, এখানে আর এক মুহূর্তও থাকা যাবে না। বাড়ির উপরে যে বড় একটা গাছ আছে সেটা তো ভুলেই গিয়েছিলাম। যে কোনো সময় গাছের ডাল ঘরের উপরে পড়লে সবাই যে মারা পড়বো। ওই রে গোপাল, আর দেরি করিস না, তাড়াতাড়ি বেরিয়ে আয় ঘর থেকে। এভাবে বেশিক্ষণ থাকলে যে কোনো সময় দুর্ঘটনা ঘটে যেতে পারে। এ কি খুড়ো তুমি? আমি এত খারাপ ব্যবহার করবার পরেও আমাদের এই বিপদের দিনে তোমরা সবাই এগিয়ে এলে। এখন এসব কথা বলবার সময় নেই। কানু, তুই সবাইকে নিয়ে আমাদের কদমতলিতে চলে যা, আর আমি হারান কাকা আর গোপাল মিলে গ্রামের বাকিদের সাহায্যে যাই। হ্যাঁ, আর দেরি করা ঠিক হবে না, সবাই বেরিয়ে পড়ি, চলো। হিরে জয়া, রান্না কতদূর হলো তোদের? এক্ষুনি এসেই তো আবার খেতে চাইবে। আমাদের রান্না প্রায় শেষের পথে কাকিমা। এখন নীলু সবার জন্য আলু ভাজা করবে, আর মালতী ডাল রান্না করলেই শেষ। আমার ডাল রান্না শেষ হয়ে গেছে প্রায়, আর নীলু দিদি তো আলু ভাজা করেই ফেলেছে। সবার রান্নাই তো তাহলে শেষ। ওদের সবাইকে তাহলে খেতে ডাকি। তোরা এখানে বরং আসন পেতে দে। বাবা, কালকে রাতে যেন যুদ্ধ গেল আমাদের সবার উপর দিয়ে। তুমি একদম ঠিক বলেছো খুড়ো, আমাকে তুমি ক্ষমা করে দাও খুড়ো। কালকে তোমরা না এলে আজকে সকালে আর হয়তো পৃথিবীর মুখ দেখতে পেতাম না। আমরা 2 গ্রাম মানুষ থাকি এখানে, একজনের বিপদে আরেক গ্রামের লোক না গেলে কারা যাবে শুনি? আজকে থেকে আমরা সবাই আবার আগের মতো এক হয়ে থাকবো। 2 গ্রামের ঝড় এসে আমাদের মাঝে আবার ঐক্যের সৃষ্টি করে দিয়ে গেছে। তাহলে কি এখন থেকে আমি সবার সাথে খেলা করতে পারবো, নাকি আবার বকা শুনতে হবে?